তো আমরা এনজাইমটাও প্যারালালি শুরু করে দেবো আজকে। তো প্রথমে হচ্ছে কি তোমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে যতটুকু তোমাদেরকে বলা হয়েছিল সেই জিনিসগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। ঠিক আছে, তো এখানে আমরা মাইটোকন্ড্রিয়াতে স্ট্রাকচার হিসাবে যা যা জিনিস দেখেছিলাম সেখানে বলা হয়েছিল যে পেরিমাইটোকন্ড্রিয়াল তোমার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, আউটার তোমার হচ্ছে কি লেয়ার, তারপর হচ্ছে ইনার লেয়ার, ম্যাট্রিক্স, অক্সিজন, সেই সঙ্গে তোমার মানে ক্রিস্টি, তারপর অক্সিজন, এই স্ট্রাকচার গুলো তোমরা দেখেছিলে। তো আমি আনুষঙ্গিকভাবে আরো কিছু জিনিস তোমাদেরকে বলে দিতে চাই যে জিনিসগুলো আগের ক্লাসে তোমাদের বলা হয়নি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখবো। সেই সময় মাইটোকন্ড্রিয়ার আমরা ডিএনএটা দেখবো। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার উৎপত্তিটাও আমরা দেখে নেবো, মাইটোকন্ড্রিয়ার কাজ দেখবো আমরা, দিয়ে তারপর আমরা এনজাইম শুরু করবো। তো দেখো, প্রথম কথা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া বিজ্ঞানী ওল্ডম্যান 1886-তে ডিসকভার করেছিলেন। এবং মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখতে পাই যে এই মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই হচ্ছে কি পাওয়া যায়। ঠিক আছে, এবং মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারে আমরা দেখতে পাই যে বললাম একটু আগেই, একটা বহিঃপর্দা থাকবে যেহেতু ডাবল মেমব্রেনাস হয়, আর অন্তঃপর্দা থাকবে, এবং দুটো পর্দার মাঝখানে যে গ্যাপ থাকে সেটাকে আমরা কি বলি, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। ঠিক আছে, এবং সেই স্পেসটা যদি আমরা ব্যবধান মাপি 6 থেকে 8 ন্যানোমিটার ব্যবধান হয়ে থাকে। এবং অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি এই ব্যবধানটা হচ্ছে কি সব ক্ষেত্রে সমান থাকে না, কখনো কখনো ম্যাট্রিক্সের পরিমাণ বেড়ে গেলে এই ব্যবধানটা আবার কমে যায়। ঠিক আছে, সেই দুটো দশার নাম আমরা দেখবো আজকে। মানে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস সবসময় যে একই ব্যবধানে থাকবে সেটা নয়। আমি কোনটা বলছি বুঝতে পেরেছো তো? তো এই ব্যবধানটা সবসময় একই থাকে না। আচ্ছা, তার পাশাপাশি কি করে একই থাকে না তোমাদের একটু বলে দিই। তো যখন হচ্ছে কি দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন হচ্ছে কি তোমার এই দেখো বলছি মাইটোকন্ড্রিয়ার আকার আকৃতি আমরা বিভিন্ন মানে কোষের শারীরবৃত্তীয় অবস্থা অনুযায়ী আমরা পরিবর্তন হতে দেখতে পাই। কিরকম না, দেখো যখন কোনো কোষে এডিপির পরিমাণ কমে যায় কিংবা শ্বসন প্রক্রিয়া ইলেকট্রন পরিবহন বাধাপ্রাপ্ত হয়, তখন মাইটোকন্ড্রিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। হ্যাঁ, তখন তাকে আমরা কি বলি, অর্থোডক্স স্টেজ বলি। এই সময় কি হয় না, ম্যাট্রিক্সের পরিমাণ বেড়ে যায় কিন্তু পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা গহ্বরের আয়তন কমতে থাকে। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে বললাম যে এই যে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এই যে বহিস্থ প্রকোষ্ঠ, এটাকে আমি কালার দিয়ে মেনশন করে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে প্রকোষ্ঠটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার বহিস্থ পর্দা, এটা হচ্ছে যদি অন্তঃস্থ পর্দা হয় তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো না, বহিস্থ প্রকোষ্ঠ বলবো। তাহলে এই যে ব্যবধানটা সবসময়ের জন্য ফিক্সড থাকে না, যখন বলছে একটা সেলের মধ্যে এডিপির পরিমাণ কমে যায়, অর্থাৎ যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা বাধাপ্রাপ্ত হয়, তখন ম্যাট্রিক্সের পরিমাণ বেড়ে যায় এবং পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের যে তোমার হচ্ছে কি ব্যবধানটা কমে যায়। তাহলে এইরকম স্টেজকে আমরা কি বলি, বা এরকম দশাকে আমরা কি বলি না, অর্থোডক্স স্টেট বলি আমরা। এর আবার বিপরীত কি, যখন আবার এডিপির পরিমাণ স্বাভাবিক হয়ে যায়, ঠিক আছে, তখন আবার ম্যাট্রিক্সের আয়তন হচ্ছে কি তোমার কমে যাবে, এবং তখন হচ্ছে কি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস আবার বেড়ে যাবে। তখন এটাকে আমরা সংকুচিত দশা বা কনডেন্সড স্টেট বলি। ঠিক আছে, তাহলে এই দুটো দশা আমরা কম্পারেটিভলি দেখতে পাই, একটা অর্থোডক্স স্টেজ আর একটা আছে তোমার কনডেন্সড স্টেট। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। আচ্ছা, এছাড়া আমরা এই তোমার একটা কোষের সমগ্র যে মাইটোকন্ড্রিয়াকে আমরা কন্ড্রিয়ম বলি। ঠিক আছে, যত একটা সেলের মধ্যে যত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকবে তাকে সামগ্রিকভাবে বলা হয় কন্ড্রিয়ম। ওকে, আচ্ছা, এবার দেখো আনুষঙ্গিকভাবে আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নেব। তোমরা দেখলে যে ইনার মেমব্রেন গুলো ম্যাট্রিক্সের দিকে ইনফোল্ডিং হয়ে গিয়ে ফিঙ্গার লাইক যে স্ট্রাকচার তৈরি করে সেটাকে আমরা ক্রিস্টি বলি। এবার বলছে যে মাইটোকন্ড্রিয়া যে ইনার মেমব্রেন তার দুটো তোমার হচ্ছে কি ফেস থাকে। কিরকম না, ইনার মেমব্রেনের বাইরের স্তরকে আমরা বলি সি ফেস, আর অন্তঃস্থ মানে তোমার ইনার মেমব্রেনের হচ্ছে কি ভেতরের দিকটাকে আমরা বলি এম ফেস। কি বললাম বুঝতে পেরেছো? ধরো সাপোজ হচ্ছে কি তোমার একটা মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে কি তোমার ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেনের ভেতরের দিকে অংশটা মানে এটা হচ্ছে কি তোমার ইনার দিক, আর এটা হচ্ছে তোমার আউটার দিক। তো আউটার দিকটাকে কি বলা হচ্ছে
না তোমার সি ফেস, আর ইনারের দিকে ওটাকে বলা আছে এম ফেস। তাহলে তোমরাই বলো যে তোমার অক্সিজোম, ঠিক আছে, এই অক্সিজোম গুলো কোন দিকে থাকবে? তাহলে ইনার মেমব্রেনের সি ফেসের দিকে থাকবে নাকি এম ফেসের দিকে থাকবে? তাহলে আমরা কি দেখতে পাই, ইনার মেমব্রেনের এম মানে ভেতরের দিকে থাকে, ইনারের দিকে থাকবে। তাহলে সেখান থেকে হয়ে আমরা বলতে পারি যে এম ফেসের দিকে তোমার হচ্ছে কি অক্সিজেন গুলো প্রেজেন্স থাকবে, তাই না? এবার এই অক্সিজেন গুলো, ঠিক আছে, এই যে অক্সিজেন কথা বলা হলো, মানে অক্সিজেন বলতে হচ্ছে কি প্রথমে হয়ে যাবে কি বৃষ্টি, তারপর হচ্ছে অক্সিজেন। ছবিটা একটু দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। না, এই যে দেখতে পাচ্ছ, অর্থাৎ হচ্ছে কি এই যে তোমার মানে পুরো যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাকে আমরা বলছি ক্রিস্টি। এর উপরে দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা যে স্ট্রাকচার গুলো এক একটা করে অক্সিজেন, এবং এই যে অক্সিজেন গুলো দেখতে কেমন হয়, টেনিস র্যাকেট বলের মতন, ঠিক আছে। এবং মানে তোমরা মাথায় রাখবে প্রত্যেকটা ডিস্টেন্সটা সমান দূরত্বে দূরত্বে আমরা দেখতে পাই। আমি একটু তোমাদেরকে জুম করে দেখাবো। এই জায়গাটা দেখো, দেখো প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স, প্রত্যেকটা অক্সিজেনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কি স্পেসিফিক ডিস্টেন্স হচ্ছে কি মেনটেন থাকে। কত থাকে না, সেটা আমরা দেখতে পাই কত না, তোমার হচ্ছে কি 8.5 ন্যানোমিটার, সরি, তোমার হচ্ছে 10 ন্যানোমিটার ব্যবধানে অবস্থান করে, ঠিক আছে। প্রত্যেকটা কত করে থাকবে, 10 ন্যানোমিটার, এবং প্রত্যেকটার যে বেস মানে প্রত্যেকটার যে সাইজ কত হয়, 8.5 ন্যানোমিটার। কোনগুলো, সেই অক্সিজেন গুলো। এবার হিসাব করে দেখা গেছে প্রতিটা মাইটোকন্ড্রে প্রায় 10⁴ টু 10⁵ সংখ্যক এই তোমার হচ্ছে F1 পার্টিকেলস বা অক্সিজেন প্রেজেন্স থাকতে আমরা দেখতে পাই। হুম, বুঝতে পারলে কি বললাম? তাহলে আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে দুটো ফেস থাকে, একটা সি ফেস, একটা আছে এম ফেস। সি ফেসটা ইনার মেমব্রেনের বাইরের দিক, এম ফেসটা মেমব্রেনের ভেতরের দিক। এবার এই এম ফেসের দিকে আমরা কি দেখতে পাই না, ফিঙ্গার লাইক যে প্রজেকশন, সেটাকে আমরা ক্রিস্টি দেখতে পাই। তো তার উপরে কি থাকে না, অক্সিজেন পার্টিকেলস গুলো থাকবে। প্রত্যেকটার সাইজ হচ্ছে কি এই যে 8.5 ন্যানোমিটার, এবং প্রত্যেকটা অক্সিজেন গুলো 10 ন্যানোমিটার ব্যবধানে অবস্থান করে। একটা মাইটোকন্ড্রিয়াতে টোটাল যদি আমরা অক্সিজেনের সংখ্যা দেখি 10⁴ থেকে 10⁵। বুঝতে পেরেছো সবাই? এই জিনিসটা বুঝতে পেরেছো? এবার দেখো। স্যার, হ্যাঁ বলো। বলছি সি ফেসটা হচ্ছে অন্তঃপর্দার বাইরের দিক হলে তো সেটা মানে আউটার প্রকোষ্ঠটাই বোঝাচ্ছে তো। মানে আউটার প্রকোষ্ঠটাকে পুরোটা বোঝাচ্ছে না ব্যাপারটা। তুমি দেখো, আমি এখানে ছবিটা একই দেখালাম তো বাবা। ধরো এর বাইরেও তো আর একটা আছে তোমার লেয়ার রয়েছে, ঠিক আছে, যেটাকে হ্যাঁ, আমরা আউটার মেমব্রেন বলছি। আমরা এই জায়গাটাকে বলছি না, আমরা এই মেমব্রেনের জাস্ট বাইরের দিকটা আর ভেতরের দিকটা, মানে বাইরের দিকটা মানে হচ্ছে বাইরের অংশটাকে আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসটাকে বলছি না। মেমব্রেনের বাইরের বলতে হচ্ছে কি মেমব্রেনের যে এটা, এটা তো মেমব্রেন, তার দুটো দিক থাকবে, এটা হচ্ছে এম দিক, এটা হচ্ছে সি। বুঝতে পেরেছো কি বললাম? এই জন্য আমি এখানে দেখালাম আর কি, মানে এই তীক্ষ্ণটা এই জায়গাটাকে দেখানো হয়ে গেছে, বাট এই জায়গাটা নয়, জাস্ট মেমব্রেনের এই পিঠ ও পিঠ আর কি। বুঝতে পেরেছো তো? মানে 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 ইনার মেমব্রেনের ভেতরের দিক বাইরের দিক। একদম একদম একদম, ঠিক আছে। চলো এবার দেখো, এবারে এখানে কিছু টেকনিক্যাল টার্ম আমরা জেনে নেবো। যেমন বলছে সনিক ভাইব্রেশন পদ্ধতিতে একটা মেথডস আর কি, ঠিক আছে, একটা সাউন্ড তৈরি করা হয়, ভাইব্রেট মানে একটা সাউন্ড তৈরি হয়, তার দ্বারা হচ্ছে কি তোমার ভাইব্রেট হয় আর কি। তো তার এই একটা পদ্ধতির সাহায্যে আমরা কি করি, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিগুলোকে নষ্ট করে এক ধরনের কণিকা গঠিত হয়, ঠিক আছে, করলে একটা কণিকা গঠিত হয়, তার নাম কি, যাকে সাব মাইটোকন্ড্রিয়াল পার্টিকেলস আমরা বলে থাকি। মানে কিছুই নয়, একটা মাইটোকন্ড্রিয়াকে আমরা সনিক ভাইব্রেশন যদি করাই, তার যে ক্রিস্টিগুলো, হ্যাঁ, তারা তোমার হচ্ছে কি একসঙ্গে তোমার হচ্ছে কি মানে ক্রিস্টিগুলো খুলে যাবে আর কি। খুলে গিয়ে একসঙ্গে জড়ো হয়ে যাবে। তো জড়ো হয়ে গেলে সেটাকে আমরা কি বলছি, সাব মাইটোকন্ড্রিয়াল পার্টিকেল। তো এই পার্টিকেলের উপরিতলে অক্সিজেন গুলি ছড়ানো থাকবে, ঠিক আছে। তখন থাকে যা শ্বসন ক্রিয়ায় ফসফোরিলেশনে অংশগ্রহণ করছে, ঠিক আছে। অর্থাৎ এই যে অক্সিজেন যে শ্বসন ক্রিয়া অংশগ্রহণ করে, সেটা বোঝানোর জন্য এটা করা হয়। এবার বলছে যে অক্সিজেনের অনুপস্থিতিতে এই পার্টিকেলের মধ্যে ফসফোরিলেশন হবে না। যদি অক্সিজেন না থাকে তাহলে সেখানে হচ্ছে কি ফসফোরিলেশন ঘটবে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে অক্সিজেনের মধ্যে এটিপিএইচ উৎসেচকের উপস্থিতি থাকে, যার কারণে সেখানে এটিপি উৎপাদনে সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনের উপরে আমরা স্পেশাল একটা এনজাইম দেখতে পাই, তার নাম হচ্ছে কি এটিপিএইচ, ঠিক আছে, যেটা কি করছে না তোমার
এটিপি প্রোডাকশনে সাহায্য করছে। এবার বলছে দেখো যে একটা কোষের মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা অটোলাইসিস প্রক্রিয়ায় অধঃপাতিত হতে দিই, তাহলে সেখানে বলছে তারা যদি অটোলাইসিস হয় মানে নিজে থেকেও যদি লাইসিস হয়ে যায়, তাহলে বলছে একটা স্ট্রাকচার তৈরি করে, তখন তাকে আমরা বলি সাইটোলাইসোজোম। ঠিক আছে। এবং কোষের তোমার অধঃপাতিত মাইটোকন্ড্রিয়াগুলি একত্রিত হয়ে একটা বৃহৎ বস্তু গঠন করে, সেটাকে আমরা একত্রে কি বলি, কন্ড্রিওস্ফিয়ার। ঠিক আছে। অর্থাৎ এই তোমার হচ্ছে স্লাইডে আমরা দুটো জিনিস দেখলাম, একটা সাইটোলাইসোজোম, একটা হচ্ছে কন্ড্রিওস্ফিয়ার। সাইটোলাইসোজোম কাকে বলছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সমস্ত হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়ার যদি হচ্ছে কি নিজে থেকেই যদি অটোলাইসিস হয়ে যায়, তাহলে তোমার হচ্ছে লাইসোজোমের মতন একটা গঠন সৃষ্টি করে, তাকে আমরা বলি সাইটোলাইসোজোম। এবার এইরকম অসংখ্য হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়া যখন অটোলাইসোজোম গঠন করে যায়, তারা একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা বস্তু তৈরি করে, সেটাকে আমরা বলি কন্ড্রিওস্ফিয়ার। এবার এই জিনিসটা তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি, F0F1 পার্টিকেলের যে স্ট্রাকচার, তো এটা আজকে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ যে এই যে মেমব্রেন যেটা তোমার দেখতে পাচ্ছ, এই মেমব্রেনটাকে আমরা কি বলি না, তোমার হচ্ছে কি ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা। তো সেই ইনার মেমব্রেনে আমরা দেখতে পাচ্ছি কি যে টেনিস র্যাকেটের মতন যে স্ট্রাকচারের কথা বলা হচ্ছিল, সেটা হচ্ছে কি নাম কি না, তোমার হচ্ছে F0F1 পার্টিকেল, বা যেটাকে আমরা অক্সিজেন বলছিলাম। তো সেখানে এই কণার হাতলের মতন অংশকে আমরা কি বলি, F0। ঠিক আছে। এবং গোলাকার যে অংশটা রয়েছে তাকে বলা হয় F1। তাহলে বুঝতেই পারছো, এই নিচের দিকটা, এই নিচের দিকটাকে আমরা কি বলি, F0 বলি। আর হচ্ছে কি তোমার উপরের যে দিকটা রয়েছে তাকে আমরা F1 বলি। ঠিক আছে। এই যে F1, নিচেটা হচ্ছে কি F0, মানে এইটাকে নয়, এই যে নিচে এই যে অংশটাকে, ঠিক আছে, আমরা কি বলছি, F0। এবার দেখো এই যে F0 মানে তোমার অংশটা ভালো করে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, সেটা ইনার মেমব্রেনের মধ্যে গভীরভাবে প্রথিত রয়েছে, মানে এমবেডেড রয়েছে, ভেতরের দিকে ঢোকানো রয়েছে। ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে F0 অঞ্চলটি অন্তঃপর্দার মধ্যে গভীরভাবে প্রথিত রয়েছে। কেউ কিছু বলবে? কিছু যদি না বলবে, যে আনমিট করে রেখেছো একটু মিট করে দাও। ঠিক আছে। দেখো এবার দেখো, F0F1 কণা আসলে অসংখ্য পলিপেপটাইড দিয়ে গঠিত একটি উৎসেচক। ঠিক আছে। তাহলে এই যে F0F1 পার্টিকেল, এটা এটা কিছুই নয়, অসংখ্য পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তৈরি একটা এনজাইম। এবার এই F1 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্টিকুলারলি F1টাকে নিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে 5 ধরনের পলিপেপটাইড এখানে থাকে। কি কি পলিপেপটাইড থাকে না, আলফা থাকে, বিটা থাকে, তারপর হচ্ছে কি তোমার থিটা থাকছে, তারপর হচ্ছে তোমার গামা থাকছে, আর ইপসাইলন থাকছে। ঠিক আছে। এবং আলফা থাকছে হচ্ছে কি তিনটে, তিনটে হচ্ছে কি তোমার 5 ধরনের বলা হচ্ছে, এই 5 ধরনের বলা হলো। এবং তারা আলফা থাকছে 3টে ইউনিট, বিটা থাকছে 3টে ইউনিট, থিটা থাকছে একটা, তারপর হচ্ছে কি তোমার তোমার হচ্ছে গামা থাকছে একটা, এবং ইপসাইলন থাকছে একটা। এই ইউনিট গুলো নিয়ে এই F1 যে মস্ত অংশ, মানে F1 অঞ্চলটা, সেটা হচ্ছে কি তোমার গঠিত হবে। এবার আহ চিহ্নিত করা হয়, অর্থাৎ আলফা এবং বিটা পলিপেপটাইডের হচ্ছে 3টি করে ইউনিট বলা হলো, আর বাকিগুলো হচ্ছে কি তোমার একটা করে ইউনিট রয়েছে। তো এইগুলো দিয়ে হচ্ছে কি তোমার F1 মস্তক গঠিত হয়। ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। দুটো, তিনটে করে আলফা বিটা, মানে আর বাকিগুলো সব একটা করে, টোটাল হচ্ছে কি 5 ধরনের পলিপেপটাইড নিয়ে এই F1 মস্তকটা গঠিত হয়। এবার দেখো F0 ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, নিচের যে অঞ্চলটা F0, অর্থাৎ দণ্ডাকার অংশটি 1A, 2B, 12C দিয়ে গঠিত হয়। অর্থাৎ একটি A, দুটি B এবং 12টি C দিয়ে পলিপেপটাইড, মানে তোমার হচ্ছে শৃঙ্খল দিয়ে গঠিত হয়। তাহলে আমরা আবার রিপিট করে প্রথম থেকে বলছি যে ইনার মেমব্রেনের উপর অক্সিজেন গুলো অবস্থান করে, তাদের স্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানে F0F1 পার্টিকেলস আমরা দেখতে পাই। F0টা হচ্ছে কি তোমার দণ্ডাকার অঞ্চল, F1টা হচ্ছে কি তোমার মস্তক অঞ্চল। এই দণ্ডাকার যে অঞ্চলটা F0, এটা ইনার মেমব্রেনের মধ্যে প্রথিত অবস্থায় থাকে। তার যদি আমরা গঠন দেখি, সেখানে 5 ধরনের পলিপেপটাইড থাকে, 3টে আলফা, 3টে বিটা, একটা থিটা, একটা গামা, একটা ইপসাইলন। ঠিক আছে।
এবং যেটা F0 যেটা যেটা দণ্ডাকার অঞ্চল, সেটা হচ্ছে কি তোমার একটা এ পেপটাইড, দুটো বি পেপটাইড এবং 12টাই সি পেপটাইড নিয়ে গঠিত হয়। ঠিক আছে, এবার দেখো, যখন হচ্ছে কি তোমার শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলছে, তার শেষে প্রান্তে H+ অন্তঃপর্দার বাইরে বাইরে থেকে F0 F1 কণার মধ্য দিয়ে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে আসে। ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তাহলে কি হলো না, যখন হচ্ছে কি তোমার ইটিএস চলছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম চলছে, একদম শেষের দিকে তোমরা দেখবে তার আগে অনেকগুলো ইলেকট্রন ট্রান্সপোর্টার সিস্টেম থাকে, তো তার একদম লাস্টের দিকে এই F0 F1 পার্টিকেলের মধ্য দিয়ে এই H+ আয়ন অন্তঃপর্দার বাইরে থেকে কোন কোন দিকে যাচ্ছে না, ধাত্রের দিকে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মানে দেখতে পাচ্ছ বাইরের দিক থেকে হচ্ছে কি তোমার এই ভেতরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো যখন যাচ্ছে তখন হচ্ছে কি কি হয়, একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়, তাই না? যখন কোনো একটা দেখবে কোনো একটা আয়ন যখন একটা হচ্ছে কি ইউনিডাইরেকশনালি মুভ করছে, তো সেখানে একটা ফোর্স কাজ করে। তো ঠিক একইভাবেই যখন হচ্ছে কি এই ইনার মেমব্রেন দিয়ে, ঠিক আছে, H+ আয়ন অন্তঃপর্দার বাইরে থেকে ম্যাট্রিক্সের মধ্যে ঢুকছে, তখন একটা ফোর্স তৈরি হচ্ছে, তার নাম কি, প্রোটন মোটিভ ফোর্স। তো এই ফোর্সের জন্য দেখো এডিপি সঙ্গে এই পিআই যুক্ত হয়ে গিয়ে এটিপি ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা কি বলি, যে এই F0 F1 কে আমরা এটিপি সিনথেজ বলি। কেন না, যেহেতু দেখতে পাচ্ছ এখানে এডিপির সঙ্গে পিআই কে যুক্ত করিয়ে এটিপি তৈরি করছে, তো অবভিয়াসলি এর জন্য একটা ফোর্স লাগে, তার নাম হচ্ছে কি প্রোটন মোটিভ ফোর্স, যেটা হচ্ছে H+ আয়ন তোমার অন্তঃপর্দার, তোমার হচ্ছে কি অন্তঃপর্দার মধ্য দিয়ে কি হয় না, তোমার হচ্ছে কি আহ, তোমার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ধাত্রের দিকে হচ্ছে কি প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন মানে হয় আর কি। ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসে, তো এই জন্য হচ্ছে কি এটা ভালো করে মনে রাখবে। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার, বলো। স্যার অক্সিজম তাহলে কি পুরো F0 F1 পার্টিকেল পুরোটাকেই বলা হবে তো, না শুধু F0টাকে বলা হবে? না না, অক্সিজেন বলতে হচ্ছে কি আমরা পুরোটাই F0 F1 পার্টিকেলটাকে অক্সিজেন বলছি। আচ্ছা। দেখো, এবার হচ্ছে কি কিছু উৎসেচকের নাম জেনে নাও, যেগুলো স্পেসিফিক্যালি কোন জায়গা প্রেজেন্স থাকে সেগুলো নাম আর কি। তো আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ার মূলত 4টি অংশ, একটা হচ্ছে তোমার বহিঃপর্দা, একটা হচ্ছে তোমার অন্তঃপর্দা, এই দুটো পর্দার মাঝখানে অংশ হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস এবং ম্যাট্রিক্স। তো এখানে স্পেসিফিক কিছু এনজাইম আমরা দেখতে পাই, যেমন হচ্ছে কি বহিঃপর্দায় থাকবে মোনোঅ্যামাইন অক্সিডেজ, NADH সাইটোক্রোম সি রিডাকটেজ, তারপর হচ্ছে কাইনিউরাইল হাইড্রোক্সিলেজ, ফ্যাটি অ্যাসিড কোয়ে লাইগেজ। এইগুলো হচ্ছে কি তোমার বহিঃপর্দা বা আউটার মেমব্রেনে আমরা দেখতে পাই। পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস যেখানে, সেখানে থাকবে এডিনাইলেট কাইনেজ, নিউক্লিওসাইড ডাইফসফোকাইনেজ। আর ইনার যে মেমব্রেন থাকবে সেখানে আমরা বেসিক্যালি তোমার ইটিএস এর জন্য যে সমস্ত এনজাইম পার্টিসিপেট করে তাদেরকেই আমরা দেখতে পাই, যেমন NADH ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, ফ্লেভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, ডাইফসফো পাইরিডিন নিউক্লিওটাইড, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম অক্সিডেজ কমপ্লেক্স। এছাড়াও কিছু মানে এনজাইম রয়েছে, যেমন ইবি কুইনন বা কোএনজাইম থিটা, এটিপি সিনথেজ, F0 F1 ATPase, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, বিটা হাইড্রোক্সি বিউটারেট ডিহাইড্রোজিনেজ, কাইনেটিন ফ্যাটি অ্যাসাইড ট্রান্সফারেজ। এবং ম্যাট্রিক্সের মধ্যে টিসি এর জন্য যে সমস্ত এনজাইম, কারণ তোমরা জানো ক্রেবস সাইকেল বা টিসিএ যেটা হচ্ছে কি তোমার টিসি সাইকেল যেটা ম্যাট্রিক্সের মধ্যে বা ধাতুর মধ্যে হয়ে থাকে, তো তার জন্য টিসি এর জন্য যে সমস্ত হচ্ছে কি এনজাইম গুলো মানে প্রয়োজন, সেগুলো সমস্ত কিন্তু ম্যাট্রিক্সে থাকবে। সেই সঙ্গে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম, সেটাও কিন্তু আমরা এই ম্যাট্রিক্সে দেখতে পাবো। ঠিক আছে, এটা হয়তো একটু তোমাদের চাপ হতে পারে মনে রাখাটা, বাট দেখে রাখবে এনজাইম গুলোর নাম কিন্তু পজিশন গুলো দিতে পারে যে কোন জায়গায় তোমার পাওয়া যায়। এবার দেখো, সবচেয়ে ইন্টারেস্টিংলি আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আমরা দেখতে পাই। মানে এটা তো একটা কোষীয় অঙ্গাণু, তো যেহেতু হচ্ছে কি আমরা জানি যে তোমার হচ্ছে এটা কোষের যে ডিএনএটা আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই, কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই দুটো
সেল অর্গানেল হচ্ছে কি এমন অর্গানেল যাদের নিজস্ব হচ্ছে কি তোমার ডিএনএ থাকে, তো তার মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে আমরা এমটি ডিএনএ বলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গুলো আমরা মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স অঞ্চল বললাম তার মধ্যে পাওয়া যায়, সংখ্যায় কিন্তু অসংখ্য পাওয়া যায়। আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স আমরা দেখতে পাই। আর এই তোমার হচ্ছে কি ডিএনএ এর মধ্যে স্পেসিফিক কিছু জিন রয়েছে, যেমন আরআরএনএ, টিআরএনএ বা কিছু প্রোটিন উৎপাদনকারী জিন আমরা এখানে দেখতে পাই। আর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ তে কোনো ইন্ট্রন থাকে, ঠিক আছে, মানে নন ফাংশনাল অঞ্চল থাকে না, সবটাই ফাংশনাল অঞ্চল। আর এর আকৃতি হচ্ছে কি তোমার তারতম্য দেখে আমরা বুঝতে পারি যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং নিউক্লিয়ার ডিএনএ এর মধ্যে একটা তোমার হচ্ছে কি সিমিলারিটি রয়েছে বা কিছু হচ্ছে কি তোমার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, কিরকম আমরা বুঝলাম যে ইউক্যারিওটিক ডিএনএ, তো নিউক্লিয়াসের ডিএনএ আর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর জিনোম স্টাডি করে দেখা গেছে কিছু সিকোয়েন্সের মিল রয়েছে। কিরকম মিল রয়েছে? যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে সাইটোক্রোম অক্সিডেজ তার সেকেন্ড যে ইউনিট, যেটা হচ্ছে কি তোমার কি উৎপাদন করে না কোক্স টু, তো সেটা তোমার হচ্ছে কি আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখতে পাই। ঠিক একইভাবে মুগ বিন বলে একটা প্ল্যান্ট রয়েছে, তার ক্ষেত্রেও এই জিন নিউক্লিয়াসের মধ্যেও পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোক্স টু জিন প্রডিউসিং যে যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি কোক্স টু জিন বা কোক্স টু প্রডিউসিং যে জিন, যেটা হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, মুগবিনের ক্ষেত্রে সেটা সেই কোক্স টু জিন আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই। তো সেই জন্য আমরা বলতে পারি যে একটা ইন্টারলিঙ্ক রয়েছে, যে ইভলিউশনের সময় মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াসের ডিএনএ এর মধ্যে স্থানান্তরণ ঘটেছে বলে আমরা মনে করি। আচ্ছা, আর কি না তোমার মাইটোকন্ড্রিয়ার জিন উৎপাদন প্রোটিনের বাইরে পরিবহন ঘটে না। ঠিক আছে, মানে তোমার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার জিন উৎপাদন যখন উৎপাদিত হয় সেটা হচ্ছে কি তোমার বাইরে পরিবহন ঘটে না, বলতে সেটা মাইটোকন্ড্রিয়া থেকে বাইরে বেরায় না। আচ্ছা, সেই সঙ্গে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমের সঙ্গে তোমার ব্যাকটেরিয়া রাইবোজোমের আহ, গঠনগত সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে মাইটোকন্ড্রিয়ার যে তোমার হচ্ছে জেনেটিক কোড, জেনেটিক কোড কি জিনিস তোমরা আশা করি জানো সবাই, তাই না? তিনটে নিউক্লিওটাইড নিয়ে গঠিত যে সিকুয়েন্স, সেটাকে আমরা জেনেটিক কোড বলি, যেটা কিনা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। তো আমাদের ইউক্যারিওটিক সিস্টেমে যে তোমার ইউজিএ, এই কোডনটাকে আমরা স্টপ কোডন বলে থাকি, তাই না? এছাড়া আরো দুটো রয়েছে তোমরা জানো, ইউএ, ইউএজি আর হচ্ছে তোমার ইউজিএ। তো এই যে ইউজিএটা স্টপ কোডন হিসাবে কাজ করছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেটা আবার ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা পার্থক্য আমরা দেখতে পাই। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে মানুষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন ঘটলে বিভিন্ন তোমার হচ্ছে কি জিনগত রোগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেটা কিনা হচ্ছে কি তোমার বলছে কোন একটি কোষে স্বাভাবিক মাইটোকন্ড্রিয়া এবং মিউটেন্ট মাইটোকন্ড্রিয়ার একত্রে উপস্থিতির ঘটনাকে আমরা হেটারো তোমার হচ্ছে কি প্লাজমি বলে বলে থাকি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি তোমার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি আবার সংক্ষেপে তোমাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে। প্রথম কথা আমরা বললাম যে এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকবে এবং সংখ্যায় অসংখ্য থাকবে। সেকেন্ড আমরা বললাম যে হচ্ছে কি এটা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স দেখায়। থার্ড আমরা বললাম যে এটা তোমার হচ্ছে কি স্পেসিফিক কিছু জিন তোমার হচ্ছে কি পরিবহন করে, ইন্ট্রন থাকে না, এবং হচ্ছে কি তোমার ইউক্যারিওটিক যে নিউক্লিয়াসের জিনোমের সঙ্গে এদের একটা ইভলিউশনারি সিগনিফিকেন্স রয়েছে, কারণ আমরা কিছু জিনের হচ্ছে সাদৃশ্য দেখতে পাই, যেটা কিনা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং তোমার নিউক্লিয়াসের ডিএনএ এর মধ্যে মিল রয়েছে। আর এটা হচ্ছে কি তোমার উৎপাদিত যে সমস্ত প্রোটিন তৈরি করে তারা হচ্ছে কি বাইরে পরিবহন ঘটে না। মাইটোকন্ড্রিয়াল রাইবোজোমের সঙ্গে ব্যাকটেরিয়া রাইবোজোমের একটা মিল রয়েছে। জেনেটিক কোডের ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে, যেমন ইউজিএ বলে যেটা স্টপ কোডন, যেটা হচ্ছে কি তোমার এদের ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। আর বললাম কি যে এদের ডিএনএ যদি মিউটেশন ঘটে তাহলে সেখানে জেনেটিক ডিসঅর্ডার কিন্তু হতে পারে। বুঝতে পেরেছো সবাই যা যা বৈশিষ্ট্য বলা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে? ঠিক আছে, চলো এবারে আমরা দেখবো অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া উৎপত্তি, অর্থাৎ কিভাবে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে। তোমরা এইটুকুতে বুঝতে পারলে যে এর যে বৈশিষ্ট্য সেটা বাকি অর্গানেল থেকে আলাদা, তাই না? এবং কিছু বৈশিষ্ট্য আমরা প্রোক্রিওটস এর মতন দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে
আমাদের সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি, এটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা একটা মানে একটা এন্ডোসিম্বায়োসিস হয়েছে বলে আমরা মনে করতে পারি। তো সেটা কিন্তু বিভিন্ন মানে তোমার গবেষণার দ্বারা এটা উঠে এসেছে। কিভাবে দেখো, ভালো করে বুঝে নাও যে মাইটোকন্ড্রিয়া তোমার হচ্ছে বায়বীয় এবং সালোকসংশ্লেষী অক্ষম ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে প্যারাকোকাস, এর সঙ্গে হচ্ছে কি একটা তোমার হচ্ছে স্ট্রাকচারাল সিমিলারিটি আমরা দেখতে পাই। কি বলা বুঝতে পারো? অর্থাৎ প্যারাকোকাস এর স্ট্রাকচারটাকে স্টাডি করা হয়েছে আর মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটাকে স্টাডি করা হয়েছে, দুটোর মধ্যে একটা তোমার হচ্ছে কি অদ্ভুত মিল রয়েছে। ঠিক আছে, তো সেটা আবার দেখা গেছে, দেখো প্লিওমিক্সা বলে একটা তোমার ইউক্যারিওটিক অর্গানেল, মানে ইউক্যারিওটিক হচ্ছে অর্গানিজমস, যার ক্ষেত্রে বলছে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এই মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে ওদের ক্ষেত্রে একটি বায়বীয় ব্যাকটেরিয়া তোমার হচ্ছে কি, যেটা কিনা এদের শ্বসনে সাহায্য করে, কারণ তারা তো ইউক্যারিওটিক, অবভিয়াসলি কিছু না কিছু থাকবে যেটা কিনা শ্বসনে সাহায্য করতে হবে, নাহলে কি করে ওদের চলবে। তো তাদের ক্ষেত্রে তাহলে একটা বায়বীয় একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা কিনা ওদের তোমার হচ্ছে কি শ্বসনে সাহায্য করছে। মানে ওদের ওদের মধ্যে ওই অর্গানেল যেটা হচ্ছে আমরা প্রিওমিক্সা বললাম, তার সঙ্গে যে ব্যাকটেরিয়ার যে উপস্থিতি, সেটা একটা তোমার মিথজীবী সম্পর্ক। ঠিক আছে, কেন মিথজীবী সম্পর্ক? না, ব্যাকটেরিয়া হচ্ছে কি তোমার এই প্রিওমিক্সা থেকে নিউট্রিয়েন্ট পেয়ে যাচ্ছে, শেল্টার পাচ্ছে, আর বিনিময়ে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া তাকে কি করছে না, রেসপিরেশন করে তার শক্তি উৎপাদনে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা বলতে পারি যে একটা মিথজীবী সম্পর্ক তৈরি করেছে। এবার এখান থেকে আমরা কি করে কনক্লুশনে যেতে পারি? না, বলছে দেখো যে এই ধরনের সম্পর্ক প্রমাণ করে যে মাইটোকন্ড্রিয়া আসলে প্রোক্যারিওটিক প্রকৃতির, যা ইউক্যারিওটিক কোষের মধ্যে এন্ডোসিম্বায়োসিস ঘটেছে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, যে প্যারাকোকাসের সঙ্গে মাইটোকন্ড্রিয়ার একটা সিমিলারিটি রয়েছে, সেই সঙ্গে দেখলাম একটা অর্গানিজমস, তার নাম হচ্ছে প্লিওমিক্সা, যার কিনা মাইটোকন্ড্রিয়া থাকে না, তার ক্ষেত্রে একটা বায়বীয় ব্যাকটেরিয়া রয়েছে যে কিনা তোমার ওদের শ্বসনে সাহায্য করছে এবং একটা মিথজীবী সম্পর্ক স্থাপন করছে। তাহলে এই দ্বারা আমরা হচ্ছে কনক্লুশনে আসতে পারি যে প্রোক্রিওটিক কোনো একটা অর্গানিজমস, যেটা ইউক্যারিওটিক কোষের মধ্যে এন্ডোসিম্বায়োসিস ঘটে তোমার হচ্ছে কি সেটা পার্মানেন্ট ভাবে থেকে গেছে। তো বলছে দেখো, এই অনুপ্রবিষ্ট ব্যাকটেরিয়াটি তার গঠনগত পরিবর্তনের মাধ্যমে বিবর্তনের ধারাবাহিক তোমার হচ্ছে কি পদ্ধতিতে ইউক্যারিওটিক মাইটোকন্ড্রিয়া রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এবং মনে করা হয় যে রিকেটসিয়া উপবিভাগের অন্তর্ভুক্ত আলফা প্রোটিও ব্যাকটেরিয়া থেকে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি ঘটেছে। এটাও তোমরা মনে রাখবে আর কি। ঠিক আছে, তাহলে কি বললাম, যে রিকেটসিয়া উপবিভাগের অন্তর্ভুক্ত আলফা প্রোটিও ব্যাকটেরিয়া থেকে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয়েছে বলে এটা মনে করা হয়। ঠিক আছে, মাথায় থাকবে এই যে জিনিসগুলো, কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এগুলো সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আলফা প্রোটিও ব্যাকটেরিয়া থেকে মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এবং শুধু তো মনে করা হলে তো হবে না, দেখা গেছে যে ব্যাকটেরিয়া জিনোমযুক্ত মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়ার জিনোমযুক্ত ব্যাকটেরিয়া উভয়ের উপস্থিতি প্রমাণ করে যে মাইটোকন্ড্রিয়া একটি প্রোটো মাইটোকন্ড্রিয়াল জিনোম থেকে উৎপত্তি লাভ করেছে, যা আসলে একটি ইউব্যাকটেরিয়ার জিনোম। যাই হোক, এবার তাহলে তাহলে আমরা এইটুকু এই স্লাইড থেকে মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়া তার যে অরিজিন একটি রিকেটসিয়াল উপবিভাগের অন্তর্ভুক্ত আলফা প্রোটিও ব্যাকটেরিয়া, অর্থাৎ এটি এক ধরনের প্রোক্যারিওটস। এটা কোনো কারণে ইউক্যারিওটিক কোষের মধ্যে এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে তোমার তার অরিজিন হয়েছে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার আমরা ফাংশন দেখো। দেখো, মাইটোকন্ড্রিয়ার যদি আমরা ফাংশন দেখি, তাহলে প্রথম কথা হচ্ছে কি, তোমরা সবাই জানো যে আমাদের যতটা পরিমাণ এটিপি দরকার পড়ে তার 95% এটিপি এই মাইটোকন্ড্রিয়া থেকে উৎপাদিত হয়। তবে উদ্ভিদের ক্ষেত্রে তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া ছাড়াও তাদের আরেকটি অর্গানেল রয়েছে, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেখানেও কিছুটা শক্তি তৈরি হয়। বাট এই 95% কাছাকাছি এটিপি কিন্তু মাইটোকন্ড্রিয়া উৎপাদন করছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে। এখানে বিভিন্ন রকম হচ্ছে কি তোমার প্রক্রিয়ার জন্য যে প্রক্রিয়াগুলো হয়ে থাকে, তোমরা জানো যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ফসফোরিলেশন, ক্রেবস সাইকেল, হ্যাঁ, তারপর ইটিএস, এই প্রক্রিয়াগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই। আর যেহেতু হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াতে তোমার এটিপি তৈরি হচ্ছে, তো এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি, পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলে থাকি, তাই না? এটা তোমরা মাথায় রাখবে। চলো, আর আরেকটা, আচ্ছা এবার দেখো,
আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে যেহেতু এদের নিজস্ব ডিএনএ থাকে, ঠিক আছে, সেলফ ডিএনএ থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি না সেমি সেমি অটোনোমাস সেল অর্গান। সেমি অটোনোমাস সেল অর্গান। ঠিক আছে, তাহলে যেহেতু সেলফ ওদের নিজস্ব ডিএনএ আরএনএ রয়েছে, প্রোটিন রয়েছে এবং রাইবোজোম রয়েছে, তো এই জন্য আমরা এটাকে কি বলি সেমি অটোনোমাস সেল অর্গানাল আমরা বলে থাকি। ওকে, চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা মাইটোকন্ড্রিয়াটাকে শেষ করলাম, ঠিক আছে, যতটা বাকি ছিল তার সঙ্গে আরো কিছু জিনিস এড করে আমরা শেষ করলাম। এবার আমরা চলে যাব কি এনজাইম। তো মাইটোকন্ড্রিয়াটা বুঝতে পেরেছো তোমরা সবাই, তাই তো? মাইটোকন্ড্রিয়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এবার আমরা চলে যাব কিসে, এনজাইম। টাইম নষ্ট করবো না, আমরা চলে যাব এনজাইম। তো প্রথম কথা হচ্ছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইম হচ্ছে একটা বায়ো ক্যাটালিস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার একটা বায়োলজিক্যাল সিস্টেমে এটা তৈরি হয়, এবং এই এনজাইম হচ্ছে কি তোমার বেসিক্যালি তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ডিএনএ থেকে ডিএনএ যেটা তৈরি হয় সেটাকে আমরা রেপ্লিকেশন বলি, আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি, আবার এই এমআরএনএ থেকে হচ্ছে কি তোমার প্রোটিন তৈরি হয় যেটাকে আমরা কি বলি ট্রান্সলেশন বলি, তাই তো? ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনের মডিফাই হয় তোমরা জানো, দিয়ে কিছু প্রোটিন হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করে, কিছু এনজাইম তৈরি করে, আবার কিছু হরমোন তৈরি করে, তাই না? তো এই জন্য আমরা বলতে পারি যে এই এনজাইম এবং হরমোন দে আর প্রোটিনেসিয়াস ইন নেচার, দে আর প্রোটিনেসিয়াস ইন নেচার, অর্থাৎ তাদের স্ট্রাকচারে আমরা কি দেখতে পাই না প্রোটিন দেখতে পাই, প্রোটিনের গঠন আমরা দেখতে পাই। এবার এই এই যে এনজাইম এটা কি কাজ করে না, এরা অ্যাকচুয়ালি কোন একটা বায়োলজিক্যাল রিয়াকশনে প্রেজেন্স থেকে এরা হচ্ছে কি রিয়াকশনটাকে এসিলারেট করে, অর্থাৎ বিক্রিয়ার যে রিয়াকশনের যে রেটটাকে বাড়িয়ে দেয়। ওকে, অর্থাৎ এটা আমরা এভাবেই বুঝতে পারি, ধরো একটা কেমিক্যাল রিয়াকশন আমরা করছি যে এ সাবস্ট্রেট বি প্রোডাক্ট, তো তার জন্য আমরা এনার্জি দিচ্ছি, মানে আমরা এখানে এনার্জি দিচ্ছি, সেটা হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করছে। এবারে সেই কেমিক্যাল রিয়াকশনে যদি আমরা এনজাইম দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু এই যে যতটা পরিমাণ হচ্ছে তোমার এনার্জি লাগছিল তার থেকে লেস এনার্জি দিলেই তোমার হচ্ছে কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে কি তোমার এনার্জি সাশ্রয় করছে এবং খুব মানে ফার্স্ট হচ্ছে কি তোমার রিয়েকশনটাকে করিয়ে প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তো আমরা এখান থেকে এই পয়েন্টটাকে বলতে পারি যে এনজাইম এসিলারেট রেট অফ রিয়াকশন, অর্থাৎ তোমার হচ্ছে কি রিয়াকশনের রেটটাকে এসিলারেট করছে। আচ্ছা, এবার দেখো, এবার এখানে হচ্ছে কি কিভাবে অ্যাকচুয়ালি কিভাবে করছে আর কি, মানে কিভাবে হচ্ছে কি তোমার একটা এনজাইম প্রেজেন্স থাকার জন্য সেখানে কম এনার্জি দিতেই কাজটা হয়ে গেল, তাই না? প্রশ্নটা এই জায়গায় যে একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য যে এনার্জি লাগছিল তার থেকে কম এনার্জি দেওয়ার জন্য কাজটা হয়ে গেল যখন আমরা এনজাইম দিয়ে দিলাম। তাহলে কি করে না, দেখো তোমার একটা সাবস্ট্রেটের ক্ষেত্রে একটা এনার্জি আমরা বলি তার নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। কি জিনিস না, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে কি সেই এনার্জি যেটা হচ্ছে কি তোমার কোনো সাবস্ট্রেটকে আমরা এমন এনার্জি দিলে সে হচ্ছে প্রোডাক্টে কনভার্ট হওয়ার জন্য আহ, জন্য যে এনার্জি দরকার তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো সেই অ্যাক্টিভেশন এনার্জিটাকে এনজাইম কি করছে না রিডিউস করে দিচ্ছে, মানে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে আগে যতটা হচ্ছে কি তার হওয়া উচিত ছিল ততটা হচ্ছে কি তোমার কম এনার্জি দেওয়ার জন্য সে আগের তুলনায় কম এনার্জি দিলে সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দিয়ে সে মানে প্রোডাক্ট তৈরি করার জন্য রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এইভাবেই বলতে পারি যে এনজাইম রিডিউস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ এ সাবস্ট্রেট। বুঝতে পারলে? অর্থাৎ এনজাইম কি করছে, কোনো একটা সাবস্ট্রেটের অ্যাক্টিভেশন এনার্জিটাকে রিডিউস করে দিচ্ছে, তো যার কারণে প্রোডাক্ট প্রডিউস হচ্ছে লেস এনার্জিতে, কম এনার্জি দেওয়ার জন্য হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে স্যার, পারছো হ্যাঁ তো? স্যার, চলো এবার পেরেছি। দেখো, হ্যাঁ স্যার। এবার দেখো বলছে যে আরেকটা পয়েন্ট মাথায় রাখবে যে মানে এনজাইম কোনোভাবে তোমার হচ্ছে কি ওদের যে কেমিক্যাল রিয়াকশনের যে ইকুইলিব্রিয়াম সেটাকে কোনো
ডিস্ট্রাক্ট করছে না, বুঝতে পারলে? অর্থাৎ এই যে ইকুইলিব্রিয়াম বলতে কি, না সাবস্ট্রেট থেকে তো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো তার জন্য একটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই একটা দেখতে পাও যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনে ওই তোমার হচ্ছে কি সাবস্ট্রেট এবং যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তারা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। তো সেই ইকুইলিব্রিয়ামটাকে কোনোভাবে নষ্ট করছে না বা তাদেরকে কোনো বাধা সৃষ্টি করছে না। কিভাবে জিনিসটাকে বুঝে নাও। ধরো সাপোজ হচ্ছে কি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন, সাবস্ট্রেট হচ্ছে কি আমরা 10 দিয়েছিলাম, এখানে প্রোডাক্ট তৈরি হচ্ছিল কত, 100, ঠিক আছে। আবার একটা আমরা দিলাম কত, না এখানে কি করলাম, না সাবস্ট্রেট, সেই সাবস্ট্রেট হচ্ছে কি এ রয়েছে, হ্যাঁ এনজাইম দেওয়ার জন্য দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10,000 হচ্ছে কি তোমার দেওয়ার জন্য সেখানে 1000 হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম যদি আমরা মানে মেজার করি, কি ইকুইলিব্রিয়াম দেখো, পি বাই সাবস্ট্রেট, প্রোডাক্ট বাই সাবস্ট্রেট, তাহলে প্রোডাক্ট কত তৈরি হচ্ছে, 100টা প্রথম রিঅ্যাকশনে। এইটা আছে রিঅ্যাকশন 1, এটা আছে তোমার রিঅ্যাকশন 2, আর এখানে হচ্ছে সাবস্ট্রেট লেগেছিল 10, তাহলে এর মান কত হলো, 100। তাহলে এখানে আমরা এই যে এনজাইম দেওয়ার জন্য এখানে সাবস্ট্রেটের বেশি সাবস্ট্রেট হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কম সময়ে হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে কত, 1000। তাহলে এখানে কে ইকুইলিব্রিয়াম কত, 10,000 বাই তোমার হচ্ছে কি 1000 সমান হচ্ছে কি 10, ঠিক আছে। তাহলে কোনোভাবে তারা ইকুইলিব্রিয়ামটাকে নষ্ট করছে না, অর্থাৎ এনজাইম তোমার হচ্ছে কি রিঅ্যাকশনটাকে হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট রাখছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি এখানে বেশি সাবস্ট্রেটটাকে দ্রুত হচ্ছে প্রোডাক্টে কনভার্ট করছে, এখানে কম সাবস্ট্রেট থেকে তোমার হচ্ছে কি মানে বেশি সময় হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করছে। তো এই জন্য হচ্ছে কি আমরা বলতে পারি যে এটা কোনো ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করছে না, কোনো নষ্ট করছে না, শুধুমাত্র ভেরি কুইক বা হচ্ছে তোমার এসেলারেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। এবার আরেকটা জিনিস তোমরা এখানে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখতে পাচ্ছ যে C6H12O6 প্লাস O2, সেখান থেকে তৈরি হচ্ছে দেখো CO2 প্লাস H2O। হুম। তো এটা একটা তোমার হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন দেখানো হয়েছে, তো যেখানে হচ্ছে কি আমরা বোঝানোর চেষ্টা করছি, প্লাস এখানে কি হয় না শক্তি তৈরি করে, তোমরা জানো এনার্জি তৈরি হয়। তো এখানে ভালো করে দেখো যে এই যে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এক্সিস বরাবর আমরা কি দেখিয়েছি, না বিক্রিয়ার অগ্রগতি দেখিয়েছি, হ্যাঁ মানে তোমার রিয়াকশন রেট, এটা হচ্ছে কি তোমার রিয়াকশন রেট। আর ওয়াই এক্সিস বরাবর কি দেখানো হয়েছে, না ওয়াই এক্সিস বরাবর দেখানো হয়েছে তোমার হচ্ছে কি এনার্জি, ঠিক আছে। তো ভালো করে তোমরা দেখো যে এই রিয়াকশনে যখন আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি যে এই রিয়াকশনটা শুরু হচ্ছে, আস্তে আস্তে করে আসছে, যে এই জায়গাটায় হচ্ছে কি তোমার প্রোডাক্ট তৈরি করছে, দিয়ে আস্তে আস্তে করে রিয়াকশনটা শেষ করছে। আবার এখানে যদি আমরা তোমার হচ্ছে কি এটা এটা কি জন্য হচ্ছে দেখো, না প্রথম যে রিঅ্যাকশনটা করানো হচ্ছে তার জন্য হচ্ছে কি এখানে বিক্রিয়ক, আর এখানে হচ্ছে কি তোমার বিক্রিয়ালব্ধ পদার্থ, অর্থাৎ বিক্রিয়ক বলতে এটা সাবস্ট্রেট, এটা তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখিয়েছি যে বিক্রিয়কের উপস্থিতিতে উৎসেচকের উপস্থিতিতে বিক্রিয়ার জন্য শক্তি, মানে এখানে তাহলে আমরা কি দিয়েছি, না এনজাইম দিয়েছি। এবার যদি আমরা এনজাইম না দিই, দেখতে পাচ্ছ যে এই বিক্রিয়াটা কি হচ্ছে, না তার জন্য যে শক্তির পরিমাণটা বেশি লাগছে, দেখো অনেকটা বেশি লাগছে, তবে গিয়ে সে প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি করলাম, না দুটো যে গ্রাফটাকে কম্পেয়ার করলাম, কি করলাম, না এর হচ্ছে কি যে তোমার হচ্ছে কি এটা হচ্ছে বেস লাইন, এটা হচ্ছে তোমার বেস লাইন, কেন না এটাতে দেখো আলটিমেট হচ্ছে কি আমরা এখান থেকে শুরু হচ্ছে, আর এটা হচ্ছে কি তোমার সর্বোচ্চ পরিমাণ যে শক্তি লাগছে, এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ যে শক্তি লাগছে, এটাকে পিক পয়েন্ট বলা হয়, অপটিমাম যেটা বলা হয়। দিয়ে আমরা কি করলাম, না দুটোর মধ্যে ডিফারেন্স বার করলাম, এটা হচ্ছে কি টোটাল ডিফারেন্স, আর এটা হচ্ছে কি এই ডিফারেন্সটা। তাহলে এই ডিফারেন্সের জন্য আমরা বুঝতে পারছি যে যখন আমরা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে এনজাইম দিয়ে রিঅ্যাকশনটাকে করিয়েছি, তখন দেখো তার যে হচ্ছে কি প্রয়োজনীয় যে শক্তির পরিমাণটা সেটা হচ্ছে কি তোমার কম লাগছে। আর যখন হচ্ছে কি আমরা উইদাউট এনজাইম মানে উৎসেচকের অনুপস্থিতিতে যখন বিক্রিয়াটা করিয়েছি, তখন তার দেখো এই যে এনার্জির পরিমাণটা অনেকটা বেশি লেগেছে। তাহলে এখান থেকে আমরা মানে এটাই বলতে পারি যে যখন কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন আমরা উইথ এনজাইম বা উইদাউট এনজাইম করাচ্ছি, তখন হচ্ছে কি উইদাউট এনজাইমের ক্ষেত্রে রিঅ্যাকশনটা করানোর জন্য বা প্রোডাক্ট তৈরি হওয়ার জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন। আর যদি হচ্ছে কি তোমার এনজাইম আমরা প্রেজেন্সি যদি করি, তাহলে হচ্ছে কম শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। চলো এবার একটা এনজাইমের যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে দেখতে পাবো টোটাল যে এনজাইমটাকে আমরা কি বলি, হলো এনজাইম, ঠিক আছে। হলো এনজাইমটা একটা কমপ্লিট এনজাইমের স্ট্রাকচার। তো সেই এনজাইমের দুটো পার্ট থাকে, একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট।
প্রোটিন পার্টটাকে আমরা বলি কি বলি আমরা না অ্যাপো এনজাইম। 1 মিনিট। এবং যেটা নন প্রোটিন পার্ট থাকে সেটাকে আমরা বলি কোএনজাইম। ঠিক আছে, অর্থাৎ যদি একটা এনজাইম হয়, ধরো এরকম একটা এনজাইম রয়েছে, সেই এনজাইমের ধরো দুটো অঞ্চল থাকবে, একটা আছে কি তোমার ধরো এটা আছে কি তোমার প্রোটিন পার্ট থাকবে, একটা নন প্রোটিন পার্ট থাকে। এটা আছে প্রোটিন পার্ট, এটা আছে তোমার নন প্রোটিন। তাহলে প্রোটিন পার্টটাকে আমরা বলবো অ্যাপো এনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে আমরা কোএনজাইম। এই দুটো মিলিয়ে কিন্তু কি তৈরি হয়, হোল এনজাইম তৈরি করে। তো এই জন্য দেখো এখানেই বলা হচ্ছে যে সংযুক্ত প্রোটিন এনজাইমের কেবলমাত্র প্রোটিন অংশটাকে আমরা বলি অ্যাপো এনজাইম, আর কোএনজাইম হচ্ছে কি কি বলা হচ্ছে যে সংযুক্ত প্রোটিনের যেটা প্রোটিনবিহীন অংশ সেটাকে আমরা বলি কোএনজাইম। আচ্ছা, এবার বলছে দেখো কোফ্যাক্টরটা কি জিনিস। কোফ্যাক্টর নাম শুনেছো তোমরা। তো কোফ্যাক্টর বলছে যখন যে সমস্ত ধাতব আয়নের উপস্থিতিতে অ্যাপো এনজাইমটা সক্রিয় হয় তাকে আমরা কোফ্যাক্টর বলি। কি বললাম বুঝতে পারলে? অর্থাৎ কিছু কিছু এনজাইম তোমার হচ্ছে কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার দেখা গেল কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলোর উপস্থিতিতে অ্যাপো এনজাইমটা সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তখন সেই ফ্যাক্টরটাকে আমরা কোফ্যাক্টর আমরা বলে থাকি। এবার হলো এনজাইম তাহলে কি হলো না এই অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর বা কোএনজাইম দিলে হচ্ছে কি তৈরি হয়ে যাবে কি হলো এনজাইম। এটা একটা কমপ্লিট এনজাইমের আকারে ধারণ করছে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে কি এই যে কোফ্যাক্টর কথা বললাম, এই কোফ্যাক্টরটা আবার দু প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে কি তোমার ধাতব আয়ন হতে পারে বা সহউৎসেচক হতে পারে। তো ধাতব আয়নটা হচ্ছে কি তোমার Cu প্লাস, Mg2 প্লাস, Cu2 প্লাস, এগুলো হচ্ছে কি ধাতব আয়ন। আর এখানে সহউৎসেচকের দুটো ভাগ রয়েছে, একটা প্রোস্টেটিক গ্রুপ, এটা হচ্ছে কি কো সাবস্ট্রেট। ঠিক আছে, যেমন হচ্ছে কি তোমার এফএডি কোএনজাইম এগুলো হচ্ছে প্রোস্টেটিক গ্রুপ, আর এনএডি প্লাস, এনএডিপি প্লাস এগুলো হচ্ছে কো সাবস্ট্রেট হিসাবে কাজ করছে। চলো এবার হচ্ছে কি তাহলে আমরা যেটা এনজাইমের যে জিনিসগুলো দেখছিলাম, কিছু আমরা বৈশিষ্ট্য দেখে নেবো এনজাইমের। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি তোমার এরা হচ্ছে কি কোলয়েডীয় প্রকৃতি হয়, কোলয়েড লাইক স্ট্রাকচার, মানে কোলয়েড লাইক সাবস্টেন্স। সেই সঙ্গে হচ্ছে কি প্রায় সকল মানে এনজাইম হচ্ছে কি তোমার প্রোটিনিয়াসিয়াস ইন নেচার, অর্থাৎ এরা প্রোটিন ধর্মী। আচ্ছা, সেই সঙ্গে 3 নম্বর আমরা দেখবো যে প্রোটিনের সঙ্গে যুক্ত ও প্রোটিন জৈব অণুকে আমরা কোএনজাইম বা সহউৎসেচক আমরা বলি, যেটা আমরা একটু আগে দেখলাম। প্রোটিন অংশটাকে আমরা অ্যাপো এনজাইম বললাম, আর এই সহউৎসেচক এবং অ্যাপো এনজাইম মিলে গিয়ে তারা কি তৈরি করে না হলো এনজাইম তৈরি করে, তখনই এরা সক্রিয় বা অ্যাক্টিভ হয়। স্যার বলছিলাম হুম। ওই কলয়েডীয় ব্যাপারটা একটু যদি বলেন। মানে কলয়েড বলতে হচ্ছে কি যখন আমরা কোনো একটা পার্টিকেলকে যদি আমরা ক্লাসিফাই করি, একটা সলিড, একটা হচ্ছে তোমার লিকুইড, এই দুটোর হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্টেটটাকে আমরা কলয়েড বলি। কি বললাম বুঝতে পারলে? মানে সলিডও নয় আবার লিকুইডও নয়। হ্যাঁ, সলিড আর লিকুইডের ইন্টারমিডিয়েট স্টেটটাকে আমরা কি বলি, কলয়েড আমরা বলি। বুঝতে পেরেছো তো? তো এনজাইমটা আছে কলয়েড লাইক স্ট্রাকচার। বুঝতে পেরেছো? নট সলিড আবার নট লিকুইড, তার হ্যাঁ ইন্টারমিডিয়েট স্যার। স্টেটটাকে আমরা কলয়েড বলি। এবার দেখো, এবার বলছে দেখো যে বিভিন্ন উৎসেচক সক্রিয়মূলক ভিন্ন ভিন্ন হতে পারে, তাই না? যে আমরা যে বললাম একটু আগেই। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার এনজাইমের আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখবে যে এরা টেম্পারেচারে নষ্ট হয়ে যায়। মানে একটা অপটিমাম টেম্পারেচার পর্যন্ত ঠিক আছে, তার বেশি হয়ে গেলে এরা কিন্তু আহ, নষ্ট হয়ে যায়, মানে এদের স্ট্রাকচারটা হচ্ছে কি ডিস্ট্রাক্ট হয়ে যায়, ডেস্ট্রয়েড হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য তাপে নষ্ট হয়ে যায়। আর ইথানল এবং অধিক ঘনত্বের অজৈব লবণ দ্বারা এরা অধঃক্ষিপ্ত হয়ে যায়। মানে দিয়ে দিলে তুমি হচ্ছে কি তারা প্রেসিপিটেট হয়ে যাবে, মানে ওটাও নষ্ট হয়ে যাবে। আর কি উচ্চ অনুঘটকীয় সক্রিয়তা দেখা যায়। এর মানে কি? এর মানে হচ্ছে বলছে যে একটি উৎসেচকীয় প্রান্ত আহ, অণু মিনিটে প্রায় 10,000 থেকে 1 মিলিয়ন সাবস্ট্রেট অণুর পরিবর্তন ঘটাতে পারে। বুঝতে পারছো? মানে তুমি যদি খুব অল্প পরিমাণ যদি এনজাইম দিয়ে দাও, তার উচ্চ অনুঘটকীয় সক্রিয়তা ধর্ম থাকার কারণে ও কি করতে পারে না, আহ, দেখতে পাচ্ছ একটু কম সময়ে অনেক সাবস্ট্রেটকে সে পরিবর্তন ঘটাতে পারে। এটাকে বলা হয় উচ্চ অনুঘটকীয় সক্রিয়তা ধর্ম। আচ্ছা, এবার হচ্ছে কি 8 নম্বর যে বৈশিষ্ট্য আমরা বলবো সেটা হচ্ছে কি সাবস্ট্রেট স্পেসিফিসিটি। অর্থাৎ এনজাইম গুলো মানে একটা এনজাইম তুমি যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে কাজ করাতে পারো না, কেন না এনজাইম গুলো একটা স্পেসিফিক
সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা বলি সাবস্ট্রেট নির্দিষ্টতা বা সাবস্ট্রেট স্পেসিফিসিটি। আচ্ছা, এবার আর কি না, যেমন বলছে সাধারণভাবে এর রাসায়নিক বিক্রিয়া শুরু করে ও বিক্রিয়ার হার বাড়ায়। ঠিক আছে, যেমন রাসায়নিক বিক্রিয়া শুরু করে আবার বিক্রিয়ার হারটাকেও বাড়াতে সাহায্য করে। আচ্ছা, সেই সঙ্গে দেখো উভধর্মী বিক্রিয়া প্রভাবিত করে। ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো যে সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি করবে তা নয়, প্রোডাক্ট থেকেও আবার ঘুরে সাবস্ট্রেটে হতে পারে। তো এই জন্য বলছে যে যে উভধর্মী বিক্রিয়া প্রভাবিত করে, আর বলছে কি যে বিক্রিয়া শুরু করে এবং বিক্রিয়ার হারটাকে বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, সেই সঙ্গে বলছে অন্তত অস্থায়ী জলে দ্রাব্য যৌগ মানে এরা হচ্ছে কি দ্রবীভূত হয়, এবং সেই সঙ্গে বলছে তাছাড়া হচ্ছে কি বলছে লঘু গ্লিসারল সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এবং লঘু অ্যালকোহলে এনজাইম কিন্তু দ্রবীভূত হতে পারে। আচ্ছা, তাপ সুবেদী কথা তো আমরা একটু আগেই বলেছিলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করলেও তার বেশি হয়ে গেলে এনজাইম কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, এবার দেখো আম, আচ্ছা আর কি না, একটা স্পেসিফিক পিএইচ এ কাজ করে। পিএইচ কি জিনিস তোমরা জানো, তাই না? তো সেই পিএইচ হচ্ছে কি তোমার স্পেসিফিটি, যেমন টেম্পারেচারেও একটা কাজ করলো তেমনি স্পেসিফিক পিএইচ এও কাজ করে। পিএইচ যদি একটু সামান্য তারতম্য ঘটেছে তাহলে এনজাইম কিন্তু নষ্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে টেম্পারেচারের পাশাপাশি এনজাইম কিন্তু একটা স্পেসিফিক পিএইচ এ ক্রিয়াশীল হবে। আচ্ছা, আরেকটা কি বলছে যে অত্যন্ত হচ্ছে কি অল্প মাত্রায় ক্রিয়াশীল, মানে খুব কম পরিমাণ দিলেই কাজ হয়ে যাবে। যেমন বলছে যে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে এগনু ইনভার্টেজ একটা এনজাইম সরাসরি তাদের ওজনের বলছে 1 লক্ষ, তাই তো না 10 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 10 লক্ষ গুণ বেশি সুক্রোজকে সক্রিয়ভাবে আদ্রবিষ্ণিত করতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ইনভার্টেজ এনজাইম দিয়ে দিই তাহলে তার যে সাবস্ট্রেট সুক্রোজ তাকে সে কি করবে না, আদ্রবিশ্লেষণ ঘটিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ প্রতি মোল উৎসেচক কর্তৃক প্রতি মিনিটে যত মোল সাবস্ট্রেটকে সে তোমার হচ্ছে কি প্রোডাক্টে কনভার্ট করতে পারবে তাকে আমরা কি বলি, টার্ন ওভার নাম্বার। কি বললাম বুঝতে পারলে? টার্ন ওভার নাম্বারটা হচ্ছে কি জিনিস, কোন একটা এনজাইমের মানে প্রত্যেকটা এনজাইমের টার্ন ওভার নাম্বারটা কিন্তু ডিফারেন্স আর কি, সেম নয়, সব আলাদা আলাদা। এইটাকে আমরা কাকে বলি না, কোন একটা এনজাইম প্রতি মোল তোমার হচ্ছে কি এনজাইম প্রতি মিনিটে যত মোল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করছে তাকে আমরা কি বলছি, তোমার হচ্ছে কি যত মোল এই যে সাবস্ট্রেট মানে যত মোল সাবস্ট্রেটকে কনভার্ট করছে সেই সংখ্যাটাকে আমরা কি বলছি, টার্নওভার নাম্বার। ঠিক আছে, এটাকে আমরা বলছি টার্নওভার নাম্বার। এবার দেখা গেছে যে সবচেয়ে বেশি টার্নওভার নাম্বার দেখা গেছে কার না, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের ক্ষেত্রে। কত না 36 মিলিয়ন পার মিনিট। বুঝতে পারলে? পার মিনিটে হচ্ছে কি 36 মিলিয়ন তোমার হচ্ছে কি সাবস্ট্রেটকে সে কনভার্ট করে দিচ্ছে প্রোডাক্টে, কে না কার্বনিক অ্যানহাইড্রেজ। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর কি বলছি সবচেয়ে ন্যূনতম কার, সবচেয়ে কম দেখা যায় কার না, লাইসোজাইমের ক্ষেত্রে। লাইসোজাইমের ক্ষেত্রে কি না, সে বলছে তোমার হচ্ছে কি 30 মিলিয়ন পার মিনিট, অর্থাৎ মিনিটে হচ্ছে কি 30 মিলিয়ন সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে দিতে পারছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে টার্নওভার নাম্বার বুঝতে পারলে যে একটা এনজাইম প্রতি মোল এনজাইম প্রতি মিনিটে কত মোল তোমার হচ্ছে সাবস্ট্রেটকে কনভার্ট করছে প্রোডাক্ট তৈরি করতে। আচ্ছা, এবার বলছে দেখো উৎসেচকের গঠন এবং সক্রিয় স্থান। স্যার বলো। স্যার বলছিলাম ওই কোএনজাইম আর কোফ্যাক্টরের পার্থক্যটা একটু বলে দিন। মানে কোফ্যাক্টরকে আমরা কোএনজাইম বলতে পারি কি? মানে কিছু মানে আমরা যেটা বললাম হচ্ছে কি কোএনজাইম আর কোফ্যাক্টর। কোএনজাইম হচ্ছে কি তোমার প্রোটিন বিহীন অংশ, ঠিক আছে, আর হচ্ছে কি কোফ্যাক্টরটা হচ্ছে কি তোমার আমরা বলতে পারি যে কিছু কিছু ধাতব আয়ন রয়েছে যেগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি অ্যাপোএনজাইমের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপোএনজাইমটাকে হচ্ছে কি তোমার সক্রিয়করণ করে দিচ্ছে। তো আমরা বলতে পারি যেহেতু হচ্ছে কি তোমার কোফ্যাক্টর হচ্ছে কি মানে কি বলবো আর কি, যে এটাকে একটু বলা হয় না, আমরা এইভাবেই বলি যে সমস্ত কোএনজাইম সমস্ত কোফ্যাক্টর কোএনজাইম, বাট সব সব কোএনজাইম হচ্ছে কোফ্যাক্টর নয়, এইভাবে আমরা বলতে পারি। কি বলা বুঝতে পারলে? তাহলে এগুলো হচ্ছে কি তোমার যেমন Fe2+ Cu2+ এগুলোকে আমরা কোফ্যাক্টর বলছি। চলো, এবার আমরা দেখলাম কি না গঠন। দেখো কোনটা গেল, এটা তো হ্যাঁ এইটা। দেখো এবার বলছে উৎসেচকের গঠন এবং ও সক্রিয় স্থান। হুম, তো বলছে দেখো যে উৎসেচকগুলি বলছে গ্লোবিউলার প্রোটিনে নির্মিত হয়। মানে এনজাইম তো আমরা প্রোটিনিয়াস ইন নেচার প্রথমেই বলেছি, তো সেই প্রোটিনটা বলছে কি গ্লোবিউলার প্রোটিন। ঠিক আছে, এবং এদের প্রাথমিক, গৌণ এবং টার্সিয়ারি এবং কোন কোন যৌগে কোয়াটার্নারি গঠন আমরা দেখতে পাই।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে একটা উৎসেচকের গঠনে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কোয়াটারনারি স্ট্রাকচার আমরা দেখতে পাই। এবার প্রতিটি উৎসেচকে একটি সক্রিয় স্থান থাকে, একটা উৎসেচকের একটা সক্রিয় স্থান থাকে, সেটাকে আমরা কি বলছি, যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে আর কি, তো সেটাকে আমরা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট বা তোমার হচ্ছে অ্যাক্টিভ সাইট বলি, বুঝতে পারলে? তাহলে একটা এনজাইমের একটা তোমার হচ্ছে গঠনে আমরা দেখতে পেলাম কি, যেটা গ্লোবুলার প্রোটিন নিয়ে গঠিত হয়, এবং তার আমরা আমরা বিভিন্ন গঠন দেখতে পাই, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি। আর একটা এনজাইমের যে জায়গায় তোমার কোনো সাবস্ট্রেট বাইন্ড করে, তাকে আমরা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট বা তোমার হচ্ছে অ্যাক্টিভ সাইট আমরা বা সক্রিয় স্থান আমরা বলে থাকি। এবার এই সক্রিয় স্থানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? সক্রিয় স্থানের কি বৈশিষ্ট্য? না, সক্রিয় স্থান প্রোটিনের টার্সিয়ারি গঠন দ্বারা তৈরি হয়। প্রোটিনের কি মানে, সেখানে অবভিয়াসলি মানে সক্রিয় স্থানে হচ্ছে সবসময় টার্সিয়ারি স্ট্রাকচার থাকবে, এবং এগুলো বলছে 3D হয়, মানে ত্রিমাত্রিক হয়। এবার বলছে সক্রিয় স্থান কয়েক প্রকার নির্বাচিত অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ দ্বারা গঠিত হয়, যেগুলি প্রোটিনের প্রাথমিক গঠনে অ্যামাইনো অ্যাসিডের লম্বালম্বি ভাবে সজ্জাক্রম হইতে বহুদূর অবস্থান করে, মানে তারা অনেকটা লম্বা হয় আর কি। এবার এই ঘটনা সাধারণত পেপটাইড শৃঙ্খলের ফোল্ডিং আনফোল্ডিং দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমরা প্রোটিনের হচ্ছে কি তোমার ফোল্ডিং আনফোল্ডিং ব্যাপারটা পড়েছো, তাহলে সেইভাবে তোমরা মাথায় রাখবে যে এই সক্রিয় স্থান যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে সেগুলো টার্সিয়ারি প্রোটিনের স্ট্রাকচার নিয়ে গঠিত হয়, সেখানে অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ গুলো তোমার হচ্ছে কি পরপর যুক্ত হয়ে গিয়ে একটা সজ্জাক্রম, লম্বা একটা সজ্জাক্রম তৈরি করে, সেখানে এই যে সজ্জাক্রম তৈরি করার জন্য সেখানে পেপটাইডের ফোল্ডিং আনফোল্ডিং হয়। যেমন বলছে দেখো, লাইসোজাইম উৎসেচকে 129টি অ্যামাইনো অ্যাসিড বর্তমান, ঠিক আছে? তার সক্রিয় স্থানটি বলছে 35, 52, এবং 62, 63 এবং 101 নম্বর অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ হতে তৈরি হয়। তাহলে দেখো 129টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সক্রিয় স্থানে এই স্পেসিফিক তোমার হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে, এবং তারা পরস্পর যুক্ত হয়ে গিয়ে ওর অ্যাক্টিভ সাইটটা গঠন করবে। এবার বলছে গঠন এবং আকৃতিতে সক্রিয় স্থানটি দৃঢ় নয়, বুঝতে পেরেছো তো? তোমরা একটু পরে আমরা দেখবো ইনডিউস ফিড মডেলের ক্ষেত্রে, মানে উৎসেচকের যখন হচ্ছে কি তোমার সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ডিং হয়, তো সেখানে কিছু মডেল আমরা দেখতে পাই। তো সেখানে বলা হচ্ছে, মানে এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভ সাইট যেখানে হচ্ছে সাবস্ট্রেট বাইন্ড করবে সেটা রিজিড নয়, ঠিক আছে? রিজিড নয় যে সেটা খুবই দৃঢ়। কেন নয়? না, সাবস্ট্রেট অনুযায়ী যদি সাবস্ট্রেটটা এনজাইমের স্পেসিফিক হয়, তখন ওই এনজাইমের যে অ্যাক্টিভ সাইট সেটা কিন্তু তোমার হচ্ছে কি সাবস্ট্রেট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য বলছে যে একটা স্থিতিস্থাপক ধর্ম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কি? সাধারণত সক্রিয় স্থানটিতে একটি সাবস্ট্রেট বন্ধনী স্থান ও একটি অনুঘটকীয় স্থান থাকে। হ্যাঁ, তো দ্বিতীয়টি নির্দিষ্ট বিক্রিয়ায় অনুঘটকের সহিত সংশ্লিষ্ট, ঠিক আছে? অর্থাৎ এই সক্রিয় স্থানটিকে একটি সাবস্ট্রেট বন্ধনী স্থান থাকবে, একটি অনুঘটকীয় স্থান থাকবে, ঠিক আছে? এবার দেখো উৎসেচক কিভাবে কাজ করে, ঠিক আছে? সেই জিনিসটা আমরা দেখবো। স্যার তাহলে হ্যালো। বলো। বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম একটু কোফ্যাক্টর আর কোএনজাইমটা আমার একটু সমস্যা হচ্ছে, যদি দয়া করে বলেন খুব ভালো। কোফ্যাক্টর আর কোএনজাইম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি সমস্যা আছে বলো, আগে তোমার কাছ থেকে শুনি তোমার সমস্যা। হ্যাঁ স্যার, বলছিলাম মানে এনজাইমের তো দুটো পার্ট, একটা হচ্ছে প্রোটিনেসিয়াস পার্ট, একটা নন প্রোটিনেসিয়াস পার্ট। একদম। তাহলে যেটা প্রোটিন পার্টটা সেটাকে আমরা অ্যাপো এনজাইম বলছি, হুম আর হুম নন প্রোটিন পার্টটাকে তো কোফ্যাক্টর বলা হয়। এবং কোফ্যাক্টরটা যদি অর্গানিক ম্যাটার হয় তবেই তাকে আমরা হচ্ছে কোএনজাইম বলি। দেখো, মানে কোফ্যাক্টরটা হচ্ছে কি নন প্রোটিন কেমিক্যাল, ঠিক আছে? এবারে সেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি কোনো মেটালিক আয়ন বা কেমিক্যাল কম্পাউন্ড যেটা হচ্ছে নন প্রোটিন, সেটাকে আমরা বলছি কোফ্যাক্টর, ঠিক আছে? ঠিক, এবারে কোফ্যাক্টরের সঙ্গে তুমি কোএনজাইমের কি গুলো আছে বলো। আমি বলতে চাইছি ওই যে প্রথমের যে পার্টটা, মানে নন প্রোটিন পার্টটাকে তো কোফ্যাক্টরই বলা হয়। দাঁড়া, আমি এখানে না তোমাকে লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রথম হচ্ছে কি কোএনজাইম, দিলে সুবিধা হবে। প্রবলেম হচ্ছে আমার, প্রথমে কোএনজাইম হবে না কোফ্যাক্টর হবে, ওইটাই আচ্ছা, আমি আমি প্রবলেম। আমি আমি বলে দিই, ঠিক আছে? হ্যাঁ স্যার। কোএনজাইম হচ্ছে কি তোমার একটা নন প্রোটিন কেমিক্যাল, নন প্রোটিন কেমিক্যাল যেটা হচ্ছে কি তোমার কেমিক্যাল কম্পাউন্ড তোমার
যেটা কিনা হচ্ছে কি তোমার কমপ্লেক্স অর্গানিক ওর মেটালয়েড অর্গানিক ইন নেচার। এটা কেমন হবে? কম্পাউন্ড দ্যাট আর কমপ্লেক্স অর্গানিক or metallo organic in nature। আর যেটা হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি তোমার কোফ্যাক্টর, এটা হচ্ছে কি তোমার আমি একটু বলবো, মেটালিক আয়ন। এটা শুধু হচ্ছে কি তোমার metallic ions that are non-proteins, দেখো তাহলে দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখো। তাহলে এটার ক্ষেত্রে দেখো এটা কেমিক্যাল কম্পাউন্ড, যেটা হতে পারে যে এই যে কমপ্লেক্স অর্গানিক হতে পারে, কিংবা সেটা মেটালো অর্গানিক হতে পারে। যে জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে সমস্ত কোফ্যাক্টর হচ্ছে কি কোএনজাইম, বাট সব কোএনজাইম কোফ্যাক্টর নয়। কেন না, এই যে দেখো, কারণ কোএনজাইমের মধ্যে কমপ্লেক্স অর্গানিক কোনো সাবস্টেন্স হতে পারে কিংবা মেটাল অর্গানিক কোনো সাবস্টেন্স হতে পারে, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে কি হয় না, শুধু মেটালিক আয়ন হয়। ঠিক আছে, তাহলে মেটালিক আয়ন হচ্ছে কি তোমার কোএনজাইম হিসেবে কাজ করছে। ওকে, বলো এবারে বুঝতে পারলে কিনা বলো। স্যার আমি একটু বলবো। বলো বলো। আমি বলছিলাম হলো এনজাইমের দুটি পার্ট, প্রোটিন পার্ট এবং নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্টটাকে তো অ্যাপো এনজাইম বলে, আর নন প্রোটিন পার্টটাকে কোফ্যাক্টর বলে, একটু পড়েছি আর কি। আর এই কোফ্যাক্টর 3 প্রকার হতে পারে, 3 রকমের: কোএনজাইম, প্রোস্থেটিক গ্রুপ এবং মেটাল অ্যাক্টিভেটর। কোফ্যাক্টরটাকে কখনো কোএনজাইম বলি, কখনো প্রোস্থেটিক গ্রুপ বলি, কখনো মেটাল অ্যাক্টিভেটর বলি। একদম ঠিকই বলেছো। কোফ্যাক্টরটাকে কখন কোএনজাইম বলি? যখন নন প্রোটিন পার্টটা কোএনজাইমের সাথে উইকলি অ্যাটাচ থাকে, তখন সেই কোফ্যাক্টরকে বলি কোএনজাইম। হ্যাঁ হ্যাঁ। আর কোএনজাইম, আর যদি সেটা হচ্ছে তোমার কোফ্যাক্টর যখন নন প্রোটিন পার্টের সাথে রিজিড ভাবে থাকবে, থাকে, তখন সেটাকে প্রোস্থেটিক গ্রুপ বলি। আর সেটা যদি কি মেটাল আয়ন থাকে, Ca2+, Mg2+, হ্যাঁ, যেগুলো এনজাইমকে অ্যাক্টিভেশনে সহায়তা করে, তখন সেগুলোকে মেটাল অ্যাক্টিভেটর বলি। হ্যাঁ, মানে মেটাল অ্যাক্টিভেটর বা হচ্ছে কি আমরা, ঠিকই বলেছো। তাহলে যে জিজ্ঞাসা করছিল তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার এই অনুযায়ী তো আমরা বলতে পারি সমস্ত হচ্ছে কোএনজাইমই হচ্ছে সমস্ত কোএনজাইমই কোফ্যাক্টর। সমস্ত সমস্ত কোএনজাইম কোফ্যাক্টর, কিন্তু সমস্ত কোফ্যাক্টর কোফ্যাক্টর হচ্ছে কি কোএনজাইম নয়। হ্যাঁ, এটা ঘুরিয়ে বলতে পারি আমরা যে সমস্ত হচ্ছে কি কোএনজাইম কোফ্যাক্টর, বাট সমস্ত কোফ্যাক্টর কোএনজাইম নয়। আমি উল্টে বলে দিয়েছিলাম মনে হয়, তাই না? আমি তোমাকে হচ্ছে কি উল্টোটা বলে হচ্ছিল, আমি ধরতে পারছিলাম না। আচ্ছা, আমি হচ্ছে কি তাহলে আপনি ঠিকই বলেছিলেন, বাট ওই প্রোস্থেটিক গ্রুপ, ওই কোএনজাইম, এই ব্যাপারগুলো এই বাংলা বইয়ে ঠিকঠাক লেখা ছিল না। আপনি যেটা লেখা ছিল সেটাকেই লেখা করেছেন ঠিক মতো। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পড়ছিলাম বলে দেখি। আমরা পড়ছিলাম হচ্ছে কি আচ্ছা, এটা ধর্ম দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এই যে তোমার হচ্ছে কি উৎসেচকের গঠন এবং সক্রিয় স্থান, এই জিনিসটা আমরা দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার পড়ার দরকার নেই। এবারে চলো আমরা দেখব যে হচ্ছে কি এই যে এনজাইমের হচ্ছে কি ক্রিয়া পদ্ধতিকে আমরা দুটো ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি তোমার লক এন্ড কি বা তালাচাবি মতবাদ, আর একটা হচ্ছে তোমার ইনডিউস ফিট মডেল। ঠিক আছে, ভালো করে দেখানো। তো এই যে লক এন্ড কি বা তালাচাবি মতবাদ, এটা হচ্ছে কি ফিশার, তিনি হচ্ছে কি এটাকে উপস্থাপন করেন। তিনি খুবই সংক্ষেপ, মানে খুবই ইজিলি উপস্থাপন করেন যে যেভাবে তালা এবং চাবি, মানে স্পেসিফিক চাবি দিয়ে আমরা স্পেসিফিক তালা যেমন খুলতে সাহায্য করে, মানে এটাই সেটাই ইনসার্ট হবে যদি স্পেসিফিক কোনো তালার জন্য স্পেসিফিক চাবি হয়। ঠিক একইভাবে যখন আমরা একটা
এনজাইমের ক্ষেত্রে দেখি, দেখো এইটা হচ্ছে কি তোমার এনজাইম, এটা হচ্ছে কি তোমার সাবস্ট্রেট। এই এনজাইম এবং সাবস্ট্রেটটা হচ্ছে কি সবসময় স্পেসিফিসিটি ভাবে কাজ করে, অর্থাৎ অন্য কোনো সাবস্ট্রেট এসে অন্য কোনো এনজাইমের সঙ্গে কিন্তু সে কাজ করতে পারবে না। তো এইটাকে বলা হচ্ছে কি লক এন্ড কি মতবাদ। দেখো কি বলছে যে তালা নির্দিষ্ট গর্তে কোনো নির্দিষ্ট চাবি লাগানো যায়, ঠিক তেমনি উৎসেচকের সক্রিয় স্থান সাবস্ট্রেট অণুর নির্দিষ্ট স্থানে চাবির ন্যায় তোমার হচ্ছে কি আটকাতে সাহায্য করে। এটা অস্থায়ী উৎসেচক সাবস্ট্রেট যৌগ গঠন করে, মানে যখন হচ্ছে কি যদি স্পেসিফিক হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছ এটা ছিল কি সাবস্ট্রেট, এটা ছিল এনজাইম, যুক্ত হয়ে গিয়ে সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে আমরা দেখতে পাই কি এখান থেকে তোমার হচ্ছে কি প্রোডাক্ট প্লাস এনজাইম, অর্থাৎ যখন প্রোডাক্ট সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হয়ে যাবে এনজাইমটা কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি না তোমার লক এন্ড কি মতবাদ বা তালাচাবি মতবাদ। এবার আমরা দেখবো কি ইনডিউস ফিট মতবাদ, যেটা বিজ্ঞানী কোসলেন্ট এটাকে উপস্থাপন করেছেন। ভালো করে তোমরা দেখে নাও যে এইটা একটা দেখো এনজাইম, ঠিক আছে, তার একটা এটাকে বলা আছে অ্যাক্টিভ সাইট, কেন না এখানে সাবস্ট্রেট এসে বাইন্ড করবে। এবারে সাবস্ট্রেট যে এসছে দেখো, ও দেখছে তার দেখো এর অ্যাক্টিভ সাইটটা এইভাবে রাউন্ডেড শেপেড রয়েছে, বাট এ রয়েছে কি এইভাবে রয়েছে, তাহলে এ এখানে বসতে পারছে না। কিন্তু দেখো এটা কিন্তু এই এনজাইমের স্পেসিফিক কিন্তু সাবস্ট্রেট। তো তার জন্য কি করছে দেখো, এই এনজাইম কি করছে তার কনফিগারেশন বা তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে, কেমন না সাবস্ট্রেট অনুযায়ী তার স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। আগে ছিল এইভাবে, এই যে এরকম করে সে দেখো চেঞ্জ করে দিল এইভাবে, এবং দেখো সাবস্ট্রেট তখন হচ্ছে কি এনজাইমের অ্যাক্টিভ সাইডে গিয়ে হচ্ছে কি বাইন্ড করতে পারছে, এসে বাইন্ড করে গেল, যে দেখো সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়ে গেল, এনজাইম যেমন ছিল তেমন হচ্ছে কি থেকে গেল। ঠিক আছে, এই মডেলটাকে উপস্থাপন করছেন কে, বিজ্ঞানী কোসলেন্ট। এটাকে বলা হয় ইনডিউসড ফিট মতবাদ বা ইনডিউসড ফিট মডেল। চলো এবার আমরা দেখবো কি এই যে কেএম ব্যাপারটা। তাহলে এই দুটো মডেলের পার্থক্য কি হতে পারে লক এন্ড কি এন্ড ইনডিউস ফিট মডেলের মধ্যে? মেনলি পার্থক্য বলতে হচ্ছে কি এখানে যেমন হচ্ছে কি যে অ্যাক্টিভ সাইডে এখানে দেখো সবসময়ের জন্য হচ্ছে কি অ্যাক্টিভ সাইড যেটা, মানে আর হচ্ছে কি তোমার সাবস্ট্রেট, তার হচ্ছে কি দুটোই হচ্ছে কি সবসময় স্ট্রাকচার হচ্ছে কি ফিক্সড রয়েছে। আর এখানে দেখো অ্যাক্টিভ সাইডের সঙ্গে সাবস্ট্রেটের স্ট্রাকচারের সঙ্গে হচ্ছে কি তোমার মিল নেই। এ কি করছে না সাবস্ট্রেটের উপস্থিতিতেই তার হচ্ছে অ্যাক্টিভ সাইডটাকে কনফার্মেশন চেঞ্জ করছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার হচ্ছে কি যেটা আমরা বলছিলাম যে আমরা এবারে দেখবো যে এই গ্রাফটাকে আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়েছে। কিরকম করা হয়েছে না, এখানে এক্স এক্সিস বরাবর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে দেওয়া হয়েছে, আর ওয়াই এক্সিস বরাবর, ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর কি দেওয়া হয়েছে না ভেলোসিটিটাকে বা বিক্রিয়ার গতিবেগটাকে ডিনোট করা হয়েছে। তো দেখা গেল যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সঙ্গে যখন ভেলোসিটিকে আমরা এক্স ওয়াই তোমার হচ্ছে গ্রাফে প্লট করছি, তখন দেখা গেল এইরকম একটা তোমার হচ্ছে কি গ্রাফ পাওয়া গেল। ঠিক আছে, তো সেই গ্রাফে দেখা গেল যে একটা সময় পরে সেই এই রেখাটা একটা সমান্তরাল ভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে পর্যন্ত হচ্ছে কি বিক্রিয়ার রিয়াকশনের রেটটা একটা সর্বোচ্চ গিয়ে সেই সর্বোচ্চ রেখা বরাবর চলছে, সেটাকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে তার বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই না? এটাকে আমরা বলবো ম্যাক্সিমাম ভেলোসিটি। আর যেটা শুরু হচ্ছে এটাকে আমরা V0 বলতে পারি, তাই না? তাহলে হচ্ছে কি তাহলে এই যে V0 থেকে Vmax এর মাঝখানেটাকে আমরা কি বলতে পারি, হাফ ও Vmax, তাই তো? এই মাঝখানেটাকে আমরা বলতে পারি হাফ ও Vmax, মানে এই জায়গাটাই হচ্ছে কি তোমার ভেলোসিটি আছে অর্ধেক। যদি এটা যদি ম্যাক্সিমাম হয়, এটা যদি V0 হয়, তাহলে এটা হচ্ছে হাফ ও Vmax। তো এখান থেকে একটা দাগ নিয়ে আমরা এই তোমার হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের যে গ্রাফটার সঙ্গে মিলিয়ে সেটাকে আমরা ওয়াই এক্সিস এর সঙ্গে মিলিয়ে দিলাম। তো সেখানে মিলিয়ে দিলে এখানে যে দাগের সঙ্গে মিললো সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম না কেএম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে কেএম সমান হাফ ও ভিম্যাক্স, হাফ ও ভিম্যাক্স। তো কেন বলছি দেখো, না বলছে যে সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে, ঠিক আছে, সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে তোমার কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের যে ভেলোসিটি হাফ ও ভিম্যাক্স হয়, সেটাকে আমরা কেএম বলছি।
সেটাকে আমরা কি বলছি, Km। তো এই Km হচ্ছে কি তোমার হচ্ছে কি মাইকেলিস মেনটেনেন্স একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা আমরা তার কিছু তাৎপর্য রয়েছে, কি যা তাৎপর্য রয়েছে ভালো করে মনে রাখবে, যে এই Km এর মান যদি আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন থেকে পেয়ে যাই, তাহলে Km এর মান যদি বেশি হয়, ঠিক আছে, বেশি হয়, তাহলে কি হবে, উৎসেচকের সঙ্গে বিক্রিয়ক মানে সাবস্ট্রেটের হচ্ছে কি তোমার হচ্ছে কি 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 আছে না, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি যুক্তটা হচ্ছে কি তোমার সঠিক নয়, মানে আলগা ভাবে রয়েছে বা আসক্তি কম। সাবস্ট্রেট এবং এনজাইমের হচ্ছে কি আসক্তি হচ্ছে কি কম। আচ্ছা, যদি হচ্ছে কি Km এর মানটা যদি কম হয়, তাহলে আমরা বুঝবো যে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের হচ্ছে কি এফিনিটিটা হচ্ছে কি তোমার বেশি। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তো এই জন্য হচ্ছে কি কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের Km মান জানাটা খুবই জরুরি রয়েছে। কেন না, Km এর মান থেকে আমরা সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের এফিনিটি বুঝতে পারি। তো সেটা হচ্ছে কি দেখো বলছে, আমরা হচ্ছে কি একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে কি এটাকে উপস্থাপন করতে পারি, যেটাকে বলা হয় এই যে দেখো, এই যে আমরা একটু আগেই বলছিলাম যে Km সমান হাফ ও ভিম্যাক্স। তো এটাকে আমরা অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করতে পারি, যেমন দেখো এটা আমরা হচ্ছে কি দেখো V0 সমান ভিম্যাক্স ইন্টু এস বাই Km বাই এস। এই সূত্রটা তোমরা মাথায় রাখবে, যদি তোমার হচ্ছে জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে। এই ভিম্যাক্স হচ্ছে কি তোমার বিক্রিয়ার সর্বোচ্চ গতিবেগ, Km টা হচ্ছে কি তোমার মাইকেলিস মেনটেনেন্স ধ্রুবক, আর এস টা তো অবভিয়াসলি তোমাদেরকে বলা হলো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। V0 টা হচ্ছে কি তোমার যে সময় বিক্রিয়ার গতিবেগটা শুরু হচ্ছে, হ্যাঁ, বিক্রিয়ার গতিবেগ। এবার এটা থেকে আমরা বলছি যে আহ, আমরা হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি তোমার আহ, মানগুলো হচ্ছে কি ক্যালকুলেট করতে পারি, যদি বিভিন্ন মানগুলো দেওয়া থাকে। কি বলা বুঝতে পারো? বিভিন্ন মানগুলো থেকে দেওয়া থাকবে, তাহলে আমরা এইটুকু মনে রাখবো যে Km হচ্ছে কি তোমার সাবস্ট্রেটের যে কনসেন্ট্রেশনে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের যে ভেলোসিটিটা তার সর্বোচ্চের হচ্ছে কি অর্ধেক হয়, সেটাকে আমরা Km দিয়ে প্রকাশ করি। আর Km এর মান থেকে আমরা এই তোমার হচ্ছে সাবস্ট্রেটস এর সঙ্গে এনজাইমের এফিনিটি গুলো বুঝতে পারি। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো এখানে একটা এনজাইমের কাইনেটিক্স বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে তোমার রিঅ্যাকশনটাকে দেখানো হয়েছে যে এনজাইম প্লাস সাবস্ট্রেট থেকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে, আবার পরবর্তীকালে এনজাইম এবং প্রোডাক্ট তৈরি হয়েছে। তো এখানে একটা যে এই যে তোমাদের শুরুতে বললাম যে একটা এনজাইমের কাইনেটিক্স, তো এখানে দেখো এই যে এই বিক্রিয়া হওয়ার জন্য এই ই প্লাস এ যুক্ত হয়ে ইএস কমপ্লেক্স তৈরি হওয়ার জন্য এখানে K1 দিয়ে আমরা প্রকাশ করেছি, আবার ইএস আবার ডিসোসিয়েট হয়ে গিয়ে, হ্যাঁ, ই প্লাস এস তৈরি করার জন্য এখানে K2 দিয়ে প্রকাশ করেছি। আবার এই ইএস থেকে তোমার ই প্লাস পি তৈরি হওয়ার জন্য এখানে আমরা K3 দিয়ে প্রকাশ করেছি। এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি ধ্রুবক বা একটা দ্রুতগতি ধ্রুবক বলে মনে করা হয়। এবার এখানে আমরা Km এর মানটাকে কিভাবে পাবো, না দেখো Km মান পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, Km সমান এই যে K2 প্লাস K3 বাই হচ্ছে কি তোমার K1, ঠিক আছে। তো এটাকে আমরা সিম্পল ভাবে যদি আমরা এই মানগুলোকে বসিয়ে যদি ইকুয়েশন বানাই, তাহলে V সমান এই যে V0 বা V সমান হচ্ছে Vmax ইন্টু এস প্লাস Km প্লাস এস। তো এখানে এই প্রত্যেকটার হচ্ছে কি নামগুলো তো আমাদেরকে বলা হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে কি Km এর মান তার করে আমরা কি করতে পারি, না তোমার সাবস্ট্রেটের সঙ্গে তোমার হচ্ছে কি এনজাইমের হচ্ছে এফিনিটিটাকে বার করতে পারি। ঠিক আছে, যদি আমরা দেখি যে Km এর মান যদি কম হয়, তাহলে আমরা বুঝতে পারি যে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের হচ্ছে এফিনিটি বেশি রয়েছে, আর যদি বেশি হয় তাহলে এফিনিটি কম থাকবে। আচ্ছা, এখানে একটা তোমার একটা প্লট দুটো হচ্ছে কি তোমার ইয়ে দেখতে পাচ্ছ, গ্রাফ দেখতে পাচ্ছ। সেই গ্রাফে দেখো বোঝানো হয়েছে যে Km এর মান পরিমাপ জন্য সাবস্ট্রেট স্যাচুরেশন লেখচিত্র আমরা এখানে ব্যবহার করেছি। তো দেখো প্রথমে হচ্ছে কি দেখো এখানে যেটা দেখানো হয়েছে, এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে কি এস দিয়ে প্রকাশ করেছিলাম, আর এটা হচ্ছে ভেলোসিটি। তো এখানে দেখো এটা হচ্ছে ভিম্যাক্স। তো এটা হচ্ছে কি তোমার A1 আর এ বি সি দিয়ে হচ্ছে কি আমরা পজিশনটাকে দেখিয়েছি, দিয়ে বলছে যে এফেক্ট অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অন এনজাইম ভেলোসিটি। তো এটা হচ্ছে কি তোমার বলছে যে এই 1 নম্বর তোমার হচ্ছে কি যে চিত্রটা দেখানো হয়েছে, সেখানে আমরা কি দেখাতে পাচ্ছি, ভিম্যাক্স এর সর্বোচ্চ মান বলছে পাওয়া যায় না। কেন বলছে যে Km মান পরিমাপের জন্য সাবস্ট্রেট স্যাচুরেশন লেখচিত্র সম্পূর্ণ নয়। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে কি ভিম্যাক্স এর সর্বোচ্চ মান পাওয়া যায় না। আচ্ছা, আর কি বলছে, আচ্ছা সমীকরণ 1 রেসিপ্রোকাল গ্রহণ করে আমরা বলতে পারি যে এখানে
আচ্ছা, লিনিয়ার ওয়েভার বার প্রবর্তিত যুগ্ম রেসিপ্রোকাল প্লট, মানে এটার ক্ষেত্রে হচ্ছে কি, মানে এই জায়গাটাই হচ্ছে কি তোমার যেহেতু শুরু হচ্ছে, তো তার জন্য হচ্ছে পরবর্তীকালে এই যে লিনিয়ার হচ্ছে কি বার ডাবল রেসিপ্রোকাল প্লট দিয়ে আমরা এই এইভাবে যদি আমরা ওটাকে হচ্ছে কি তোমার মেনশন করি, তাহলে তখন আমরা কিন্তু কেএম এর সঠিক মানটা আমরা কিন্তু বার করতে পারি। তো এই জন্য হচ্ছে কি আমাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইভাবেই করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি তোমার যখন আমরা এটাকে হচ্ছে কি রিপ্রেজেন্ট করব, তখন এদিকেটা হচ্ছে কি 1/s, মানে 1 বাই সাবস্ট্রেট, আর এদিকেটা হচ্ছে কি -1/km দিয়ে প্রকাশ করি। আর এই জায়গাটা হচ্ছে কি তোমার যেখানে এই এক্স এক্সিসটাকে হচ্ছে কি তোমার ওয়াই এক্সিসটাকে যেখানে হচ্ছে কি তোমার ইন্টারসেপ্ট করেছে, এটাকে আমরা হাফ মানে 1 বাই হচ্ছে ভিমেক্স দিয়ে প্রকাশ করি। আর ভেলোসিটিটাকে আমরা 1/v দিয়ে প্রকাশ করি। আর এই স্লোপটাকে দেখানো হয়েছে km/vmax। ঠিক আছে? তো তাহলে এই যে তোমার চিত্র, এইটা দ্বারা হচ্ছে কি আমরা সঠিকভাবে কেএম এর মানটাকে হচ্ছে কি বার করতে পারি। ঠিক আছে? এটা খুব একটা জটিল প্রক্রিয়া, তোমরা শুধু এইটুকু মাথায় রাখো যে এই দুটো হচ্ছে কি তোমার যে গ্রাফ দেখানো হয়েছে, এখানে আমরা তোমার হচ্ছে কি সঠিকভাবে হচ্ছে কেএম এর মানটা বার করতে পারি না, কিন্তু এই জায়গাটা হচ্ছে কি তোমার লিনিয়ার তোমার ওয়েভার বার যে তোমার হচ্ছে এই চিত্র, তার দ্বারা হচ্ছে কি আমরা কেএম এর মানটা বার করাটা অনেকটা বেশি ইজি হয় আর কি। তো যেটা হচ্ছে কি তোমার এই জন্য হচ্ছে কি বর্তমানে এইভাবে গ্রাফিক্যাল প্লট করে আমরা কেএম এর মানটাকে বার করে থাকি। তো এখানে দেখো কিছু টার্মিনোলজি রয়েছে যে এই গ্রাফগুলোর সঙ্গে জড়িত, সেগুলো কি বলছে: উৎসেচক নির্ভর বিক্রিয়ায় সর্বাধিক গতিময়তা নির্ধারণের জন্য সাবস্ট্রেট ঘনত্ব বাড়াতে হয় যতক্ষণ না পর্যন্ত একটি নির্দিষ্ট স্থায়ী মাত্রা পর্যন্ত কোনো লব্ধবস্তু তৈরি হয়। অর্থাৎ বলছে যে যে কোনো উৎসেচক নির্ভর যদি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশনে তার তোমার হচ্ছে কি ভেলোসিটি নির্ধারণের জন্য আমাদেরকে কি করতে হবে না, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হয়, আস্তে 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 করে বেশি দিতে হয় যতক্ষণ না পর্যন্ত বলছে একটি নির্দিষ্ট স্থায়ী মাত্রা পর্যন্ত হচ্ছে কি কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো এটাই উৎসেচকের সর্বোচ্চ বেগ বা ভেলোসিটি আমরা বলে থাকি। তাহলে বুঝতে পারছো যে আমাদেরকে একটা স্পেসিফিক কনসেন্ট্রেশন হচ্ছে কি আর কি দিতে হবে না, সাবস্ট্রেট দিতে হবে। আচ্ছা, তবে কি আমরা কি পাবো না, সর্বোচ্চ ভেলোসিটি আমরা সেখানে পাওয়া দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয় কথা বলছি যে এই অবস্থায় উৎসেচকের সকল সক্রিয় স্থানগুলি সম্পৃক্ত অবস্থায় থাকে। মানে যখন আমরা ওই যে বললাম মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা হচ্ছে কি ম্যাক্সিমাম লেভেলে দিয়ে থাকি, তখন সমস্ত হচ্ছে কি উৎসেচকগুলো সম্পৃক্ত অবস্থায় থাকে। সম্পৃক্ত মানে প্রত্যেকটা এনজাইম প্রত্যেকটা সাবস্ট্রেটের সঙ্গে লেগে থাকবে। তো বলছে যেহেতু ভিমেক্স অবস্থায় সাবস্ট্রেট কনসেন্ট্রেশন মাপা যায় না, এই কারণে উৎসেচকের সাবস্ট্রেট ঘনত্বে সর্বোচ্চ গতির অর্ধেক গতি প্রদর্শন করে, তার মাধ্যমে চিত্রায়ন করা হয়। যাই হোক, তো এটা এই ইকুয়েশনটা মাথায় রাখবে, ভিজিও সমান ভিমেক্স ইন্টু এস বাই ভি কেএম প্লাস এস। ঠিক আছে? আচ্ছা, আর কিছু তোমার বলেছে যে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে উৎসেচকের সর্বোচ্চ গতির অর্ধেক গতিবেগ প্রদর্শন করা হয়, যেটা আমি বলেছিলাম যে কেএম সমান হাফ অফ ভিমেক্স, এটা একটা বলেছে, এটা মাথায় রাখবে। কেএম এর মান হলো হাফ অফ ভিমেক্স, এটা তো বলা হলো। আচ্ছা, কেএম উৎসেচকের ঘনত্বের উপর নির্ভরশীল নয়, বরং পিএইচ এর মাত্রার সহিত পরিবর্তনশীল হয়। ঠিক আছে? আচ্ছা, কেএম কমলে উৎসেচকের তোমার হচ্ছে সাবস্ট্রেটের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। মানে যে পয়েন্টগুলোর কথা আমি বলছিলাম মুখে, সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে, মনে রাখবে। আচ্ছা, এবার বলছে দেখো, অলরেডি আমরা এটা আগেও বলেছি যে তাপমাত্রার সঙ্গে উৎসেচকের হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি ফাংশনের একটা রিলেশন রয়েছে, যে তাপমাত্রা হচ্ছে কি তোমার যখন আমরা বাড়াতে থাকি, হ্যাঁ, তোমার হচ্ছে কি ফাংশন গুলো হচ্ছে কি তোমার উৎসেচকের বাড়তে থাকে। তোমরা এটাও জানো যে প্রত্যেক 10 ডিগ্রি সেন্টিগ্রেড উৎসেচকে মানে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এনজাইমের ফাংশন হচ্ছে কি দুগুণ করে বাড়তে থাকে, তবে সেটা অপটিমাম টেম্পারেচার পর্যন্ত। যদি অপটিমাম টেম্পারেচার যদি ওভার করে যায় বা পেরিয়ে যায়, তখন কিন্তু সেই এনজাইম আর কাজ করতে পারে না। ওটা অপটিমাম টেম্পারেচার না কিউ10 বলে? না না, আমি অন্য জিনিস বললাম বাবা। আমি বললাম যে ধরো যে টেম্পারেচার থেকে এনজাইমটা ফাংশন করছে, সেখান থেকে প্রত্যেকটা 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির জন্য ফাংশনটা দ্বিগুণ করে বাড়ে, তবে আমি বললাম যে অপটিমাম টেম্পারেচার পর্যন্ত। ওই অপটিমাম টেম্পারেচার যদি পেরিয়ে যায়, তবে কিন্তু হচ্ছে কি আর কাজ করবে না, সেটা আবার ডিলেজ করে যাবে। এবারে ওই যে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানে 10 ডিগ্রি অন্তর যে দ্বিগুণ করে বাড়ছে, সেটাকে আমরা কিউ10 বলি, সেটাকে কিউ10 বলা হয়। বুঝতে পেরেছো তো?
তাহলে মানে যে টেম্পারেচার থেকে শুরু হচ্ছে অপটিমাম টেম্পারেচার পর্যন্ত প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির জন্য ফাংশন গুলো 2 ডিগ্রি করে মানে তোমার হচ্ছে দ্বিগুণ করে বাড়তে থাকে। বোঝা গেছে? দেখো এবার হচ্ছে কি পিএইচ, বুঝতে পারলে তো কি বললাম? মানে এই ব্যাপারটা বুঝতে পারলে যে Q10 বা হচ্ছে কি তোমার ওই যে তোমার হচ্ছে কি এনজাইমের সঙ্গে টেম্পারেচারের কি কোরিলেশন, বুঝতে পারলে? এই যে দেখতে পাচ্ছ না, এই যে বলছে দেখো যে তাপমাত্রা যেমন সাধারণ রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, ঠিক একইভাবে এনজাইমের কাজের উপর প্রভাব বৃদ্ধি করে। কিরকম? বলছে ধীরে ধীরে তাপ বৃদ্ধির ফলে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। বুঝতে পারলে? তাহলে টেম্পারেচার বাড়লে কাজ বাড়ছে, তো সেই টেম্পারেচার বাড়লে কাজ যে বাড়ছে সেটা একটা কোরিলেশন রয়েছে। কিরকম না বলছে না, এটা স্পেসিফিক টেম্পারেচার থেকে অপটিমাম টেম্পারেচার পর্যন্ত প্রত্যেক 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির জন্য দ্বিগুণ করে কাজ কিন্তু বাড়তে থাকে। ওকে, এবার অপটিমাম টেম্পারেচার যদি ওভার করে যায় তবে কিন্তু এনজাইম আর কাজ করতে পারে না, তখন ডিরিয়েক্ট করে যায়। বুঝতে পেরেছো? কি গো? হ্যাঁ স্যার। চলো এবার বলছে পিএইচ। পিএইচ এর কথাটা আমরা বলেছি যে অপটিমাম পিএইচ এ কিন্তু তোমার হচ্ছে কি এনজাইম কাজ করবে। তো সেই দেখো একটা এবং হচ্ছে কি এটা এনজাইম হচ্ছে স্পেসিফিক পিএইচ এ কাজ করবে। পিএইচ হচ্ছে কি তোমার যদি সামান্য পরিবর্তন হয় তাহলে এনজাইমের ফাংশন কিন্তু ডিস্ট্রাক্ট হয়ে যাবে। তো বলছে যেমন পেপসিন, পেপসিন হচ্ছে কি তোমার 1.5 তার অপটিমাম পিএইচ। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি ডিমের অ্যালুমিনের ক্ষেত্রে, বা পেপসিন হচ্ছে হিমোগ্লোবিনের ক্ষেত্রে 2.2। আচ্ছা সুক্রোজ হচ্ছে কি তোমার তোমার যে সাবস্ট্রেট সুক্রোজের উপরে সুক্রেজ হচ্ছে কি তোমার সাবস্ট্রেট সুক্রোজের উপরে 6.2। অ্যামাইলোজ হচ্ছে কি স্টার্চ সাবস্ট্রেটের উপরে হচ্ছে কি 5.6 থেকে 7.2। এগুলো হচ্ছে কি অপটিমাম পিএইচ কাজ করছে, মাথায় রাখবে। আচ্ছা এবার উৎসেচকের কনসেন্ট্রেশন তো বলা হয়েছে, সাবস্ট্রেটের ঘনত্ব হচ্ছে কি তোমার মাথায় রাখবে। আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে কি এনজাইমের ইনহিবিশন। ঠিক আছে, মানে এনজাইম হচ্ছে কি কিভাবে ইনহিবিট হয়, মানে তার ফাংশনটাকে কিভাবে আমরা তোমার হচ্ছে কি ইনহিবিট করতে পারি। তো এটা বলছে একটা রিভার্সিবল প্রক্রিয়া ইনহিবিট হতে পারে, ইনহিবিশন হতে পারে, আর হচ্ছে কি তোমার ইরিভার্সিবল কন্ডিশনে হতে পারে। তো এই রিভার্সিবলের ক্ষেত্রে বলছে কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ বা আনকম্পিটিটিভ। ঠিক আছে, তো সেই জিনিস তিনটে ভালো করে দেখে নাও। এই যে কম্পিটিটিভ, একটা আছে তোমার নন কম্পিটিটিভ, একটা আছে তোমার আনকম্পিটিটিভ। ভালো করে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ এটা এনজাইম, ঠিক আছে, আর এটা যে তোমার সাবস্ট্রেট। যদি কোনো কারণে এটা ইনহিবিটার চলে আসে এবং এই সাবস্ট্রেট আর ইনহিবিটার বোথ আর সিমিলার ইন স্ট্রাকচার, মানে দুজনের যদি গঠন যদি একই হয়, ঠিক আছে, তাহলে কি হবে না দুজনেই দেখো কম্পিটিশন করছে অ্যাক্টিভ সাইটে বাইন্ড করার জন্য। তাহলে এইভাবে যদি ইনহিবিশন হয় তখন তাকে বলা হয় কম্পিটিটিভ ইনহিবিশন। নাম শুনেই বুঝতে পারছো কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগিতা, তাই না? তো প্রতিযোগিতা কখন হয়? যখন হচ্ছে কি দুজনের হাড্ডাহাড্ডি, মানে তোমার হচ্ছে কি বৈশিষ্ট্য থাকবে, মানে সমকক্ষ যদি গোত্রের কেউ হয় তার সঙ্গে কম্পিটিশন হয়। তো সেক্ষেত্রে দেখো সেই কম্পিটিশনের এই কম্পিটিশনের ক্ষেত্রে বা কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে যখন সাবস্ট্রেট এবং ইনহিবিটর বোথ আর সিমিলার ইন স্ট্রাকচার, তখন আমরা কি দেখতে পাই যে দুজনই হচ্ছে কি একই সাইডে বাইন্ড করার জন্য হচ্ছে কি তোমার কম্পিটিশন করছে। তখন সেই তখন সেই ইনহিবিশনটাকে আমরা বলছি কি কম্পিটিটিভ ইনহিবিশন। তো এখানে একটা রিঅ্যাকশন দিয়ে দেখানো হয়েছে দেখো, ই প্লাস এস, ঠিক আছে, দিয়ে হচ্ছে কি তোমার ইএস কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে ই প্লাস পি মানে প্রোডাক্ট তৈরি করছে। এবারে এখানে যদি আমরা প্লাস আই দিয়ে দেখিয়েছি কার সঙ্গে দেখো না তোমার তোমার হচ্ছে কি দেখো এখানে দেখিয়েছি কেন না, কারণ হচ্ছে কি সে এনজাইমের সঙ্গে দেখো যুক্ত হতে পারে ইনহিবিটরটা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি তোমার কম্পিটিটিভ ইনহিবিশন। আচ্ছা নন কম্পিটিটিভ কাকে বলছে না, দেখো এখানে হচ্ছে কি ইনহিবিশনটা আমরা কি দেখতে পাচ্ছি না না সাবস্ট্রেট বাইন্ডিং সাইট আর ইনহিবিটর বাইন্ডিং সাইট বোথ আর ডিফারেন্ট। ঠিক আছে, যদি হচ্ছে কি এরকম ডিফারেন্ট সাইটে গিয়ে ইনহিবিটর বাইন্ড করে এনজাইমের কাজটাকে হচ্ছে কি মানে মানে তোমার হচ্ছে কমিয়ে দিচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কি নন কম্পিটিটিভ ইনহিবিশন। আর আনকম্পিটিটিভ ইনহিবিশন কাকে বলে না, যখন হচ্ছে কি ভালো করে শুনবে, যখন হচ্ছে কি এনজাইমের সঙ্গে সাবস্ট্রেট যুক্ত হয়ে গেল, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে, এবার ইনহিবিটর কি করছে না এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে হচ্ছে কি মানে বাইন্ড করে ইনহিবিট করছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি তার ফাংশনটা কমছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি আনকম্পিটিটিভ ইনহিবিশন। বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট ইনহিবিটর বাইন্ডিং সাইট সেম,
আর এখানে দেখলাম নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট ইনহিবিটর বাইন্ডিং সাইট ডিফারেন্ট। আর এখানে আনকম্পিটিটিভ এর ক্ষেত্রে বললাম যে সাবস্ট্রেট এবং সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্সের সঙ্গে ইনহিবিটর কি করছে, কম্পিটিশন করছে। ঠিক আছে, এবার দেখো এখানে আম, আমরা যে জিনিসটা তোমাদেরকে বললাম সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার কম্পিটিটিভ, এটা হচ্ছে আনকম্পিটিটিভ এবং আছে নন কম্পিটিটিভ। এবং এই আনকম্পিটিটিভ মানে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে মাথায় রাখবে যে কেএমটা সবসময় হচ্ছে কি ইনক্রিজ করে, আর হচ্ছে কি তোমার ভিমেক্সটা হচ্ছে কি আনএফেক্টেড থাকে, মানে নো চেঞ্জ। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে ঠিক আছে কেএমটা হচ্ছে কি তোমার রিডিউস হয়ে যায়, কমে যায়। আর হচ্ছে ভিমেক্সটা হচ্ছে কি এটাও তোমার হচ্ছে কি রিডিউস হয়ে যায়। আর নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, কেএমটা আনএফেক্টেড থাকে বাট ভিমেক্সটা হচ্ছে কি তোমার কমে যায়। ঠিক আছে, এই এই যে জিনিসটা হচ্ছে কি তোমরা মনে রাখবে, আহ, কোথায় হচ্ছে কেএম বাড়ছে বা ভিমেক্স হচ্ছে কমছে, এই ব্যাপারটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো যেটা আমি বললাম এখানে লেখা রয়েছে, তোমরা হচ্ছে কি পড়বে। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখবো কি যে সুইসাইডাল ইনহিবিশন। ঠিক আছে, এটা একটা ইনহিবিশন হয়, সুইসাইডাল ইনহিবিশন, ভালো করে দেখে নাও যে সুইসাইডাল ইনহিবিশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এই ধরনের তোমার হচ্ছে কি ইনহিবিশনের ক্ষেত্রে প্রকৃত প্রতিরোধক দ্রুত অধিকতর সক্রিয় অবস্থায় রূপান্তরিত হয়। হুম, যেমন বলছে এলোপিউরিনল, এটা কি বলছে না, এটা জেনথিন অক্সিডেজ উৎসেচকের প্রতিরোধক। হ্যাঁ, মানে জেনথিন অক্সিডেজ যে এনজাইম তার হচ্ছে কি প্রতিরোধক বা ইনহিবিটর হচ্ছে কি এলোপিউরিন। তো বলছে এটা দ্রুত এলোজেনথিনে পরিণত হয় যা পূর্বাপেক্ষা অধিক সক্রিয় প্রতিরোধক। ঠিক আছে, মানে এই ধরনের কি বলা হচ্ছে কি তোমার সুইসাইডাল ইনহিবিশন, মানে এমন করবে কি তাকে খুব তাড়াতাড়ি হচ্ছে কি তোমার অন্য তোমার হচ্ছে কি স্ট্রাকচারে হচ্ছে কি পাল্টে দেবে। হুম, আচ্ছা, মানে সেই তোমার হচ্ছে কি সেই ইনহিবিশনটাকে আমরা কি বলছি, সুইসাইডাল ইনহিবিশন। আচ্ছা, এলোস্টেরিক ইনহিবিশনটাও আমরা দেখতে পাই। এলোস্টেরিক ইনহিবিশন কাকে বলা হয় না, দেখো এলোস্টেরিকের ক্ষেত্রে বলছে এই কয়েক প্রকার উৎসেচক সক্রিয় স্থান ছাড়া অপর একটি স্থান দখল করে, যেটাকে আমরা এলোস্টেরিক স্থান বলি। ঠিক আছে, এই যে উক্ত স্থানটাকে আমরা এলোস্টেরিক স্থান বলি, এই উক্ত বস্তুকে এলোস্টেরিক রূপান্তরক বলা হয়। মানে এলোস্টেরিক স্থানে যে সমস্ত ইনহিবিটরকে বাইন্ড করে সেই স্থানটাকে আমরা, সেই বস্তুটাকে আমরা বলি এলোস্টেরিক রূপান্তরক। আর ওই যে স্থানে গিয়ে বাইন্ড করছে তাকে বলা হয় এলোস্টেরিক স্থান। উক্ত উৎসেচককে এলোস্টেরিক উৎসেচক আমরা বলে থাকি। ঠিক আছে, এলোস্টেরিক উৎসেচক বলা হয় যে উৎসেচক হচ্ছে কি তোমার সক্রিয় স্থান ছাড়া অন্য কোনো জায়গায় বাইন্ড করে। আর এলোস্টেরিক রূপান্তরকরা উৎসেচকের নির্ভর বিক্রিয়াগুলির হাত বাড়ায় বা কমায়, সেজন্য তাহাদের যথাক্রমে এলোস্টেরিক সক্রিয়ক বা প্রতিরোধক আমরা বলে থাকি। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। আচ্ছা, আর একটা বলছে ফিডব্যাক প্রতিরোধ বা নিয়ন্ত্রণ। তো কি করা হয় দেখো, বলছে একাধিক ক্ষেত্রে উৎপন্ন বস্তু তোমার হচ্ছে কি নিজস্ব উৎসেচকের কার্যকারিতা বন্ধ করে দেয়। হুম, অর্থাৎ হচ্ছে কি তোমার মানে এটা এটা কি বলছে বুঝতে পারছো, ফিডব্যাক প্রতিরোধক বা নিয়ন্ত্রক। অর্থাৎ দেখা গেল, দেখো এই যে দেখো তোমার দেখা গেল হচ্ছে কি তোমার আহ, যে একটা ফাইনাল প্রোডাক্ট যে তৈরি হলো, সে ঘুরে গিয়ে কি করছে না তোমার তোমার হচ্ছে কি করছে, এই এই যে তোমার হচ্ছে কি কোন একটা এনজাইম সিস্টেমটাকে সে ব্লক করে দিচ্ছে। তো তাকে বলা হচ্ছে কি ফিডব্যাক প্রতিরোধক। কি বলা বুঝতে পারলে, অর্থাৎ ধরো কোন একটা আমরা দেখতাম এ প্লাস বি, এখানে একটা এনজাইম কি করছিল না তোমার প্রোডাক্ট তৈরি করছিল, প্লাস হচ্ছে কি এখানে এনজাইম তৈরি করে দিয়েছে। এই প্রোডাক্টটা গিয়ে কি করছে না তোমার এই এনজাইমের ফাংশনটাকে তোমার হচ্ছে ব্লক করে দিচ্ছে, দিয়ে তাহলে কি হবে, তাহলে আর প্রোডাক্ট তৈরি হবে না। তাহলে এই ধরনের হচ্ছে কি তোমার প্রতিরোধককে আমরা কি বলছি, ফিডব্যাক প্রতিরোধক। বোঝা গেছে কি বললাম, যখন কোনো প্রোডাক্ট তারই হচ্ছে কি এনজাইমকে সে কি করছে, নিজস্ব এনজাইমকে তার কার্যকারিতাকে বন্ধ করে দেয়, তখন তাকে বলা হচ্ছে কি ফিডব্যাক প্রতিরোধক বা নিয়ন্ত্রক। যেমন বলছে দেখো একটা উদাহরণ দিয়ে, গ্লুকোজ 6 ফসফেট জমে গিয়ে গ্লাইকোলাইসিসে হেক্সোকাইনেজের কার্যকারিতাকে প্রতিরোধ করে। বুঝতে পারলে, মানে ও সাবস্ট্রেট যখন হচ্ছে কি তোমার তৈরি হয়ে যায় শেষে তোমার প্রোডাক্ট গিয়ে কি করছে দেখো হেক্সোকাইন, মানে তার তার এনজাইমটাকে কি করছে, কনসেন্ট্রেশন বাড়লে আর কি, তখন হচ্ছে কি হেক্সোকাইনেজকে সে কি করছে, ব্লক করছে। তখন আমরা বলতে পারি যে এটা ফিডব্যাক হচ্ছে নিয়ন্ত্রক। বুঝতে পেরেছো তো? যেটা আমরা মানে হরমোনের ক্ষেত্রে কি বলি, নেগেটিভ ফিডব্যাক না, যেটা হরমোনের ক্ষেত্রে আমরা পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক দেখতে পাই, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ নেগেটিভ স্যার। ফিডব্যাক।
ঠিক একইভাবে এখানে ফিডব্যাক নিয়ন্ত্রক আমরা হিসাবে দেখতে পাই। ওকে, অর্থাৎ উৎপাদিত পদার্থ যে এনজাইমটাকে উৎপাদন করছে তাকেই গিয়ে হচ্ছে কি উল্টে ব্লক করছে, তার ফাংশনটাকে প্রিভেন্ট করছে। আচ্ছা, এবারে এখানে কিছু টেকনিক্যাল টার্ম দেওয়া রয়েছে যেগুলো হচ্ছে কি এনজাইম রিলেটেড, যেমন হচ্ছে কি যে প্যারক্সিডেজ হচ্ছে কি তোমার ক্ষুদ্রতম এনজাইম, রুবিস সবচেয়ে বেশি পাওয়া যায় এমন এনজাইম, ডায়াস্টেজ হচ্ছে কি সবচেয়ে প্রাচীনতম এনজাইম। তারপরে হচ্ছে বলছে এই যে কোএনজাইম হলো একোএনজাইমের সঙ্গে শিথিলভাবে যুক্ত, আর বলছে হচ্ছে কি তোমার ঝিল্লি বিশ্লেষণক্ষম, তাপ সহিষ্ণু ও প্রোটিন জৈব পদার্থ। যাই হোক, আর যে প্রস্থেটিক গ্রুপ বলছে দেখো একোএনজাইমের সঙ্গে দৃঢ়ভাবে, যেটা তোমরা বলছিলে তাই না, বলছিলে না এটা, যে দৃঢ়ভাবে যুক্ত এবং হচ্ছে কি তোমার ঝিল্লি বিশ্লেষণে অক্ষম, তাপ সহিষ্ণু ও প্রোটিন জৈব পদার্থ, তার ডেফিনেশনটা এখানে দেওয়া রয়েছে। আর হচ্ছে কি তোমার সাধারণত ভিটামিন থেকে কোএনজাইম ও প্রস্থেটিক বর্গ উৎপন্ন হয়, ভিটামিনটা স্বল্পতায় কোএনজাইমের ঘনত্ব হ্রাস পায়, ফলে এনজাইমের ক্রিয়াও ব্যাহত হয়। আচ্ছা, সেই সঙ্গে হচ্ছে কি তোমার বাট্রেসিং গ্রুপ বলে একটা গ্রুপ রয়েছে, বলছে উৎসেচকের সক্রিয় স্থানের যে অংশে সাবস্ট্রেট আবদ্ধ হয় তাকে বাট্রেসিং গ্রুপ বলা হয়। আচ্ছা, টার্নওভার নাম্বারটা মানে তোমার হচ্ছে ডিসকাস করা হয়েছে, ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা পড়বে, টার্নওভার নাম্বার। আচ্ছা, কেএম এর ডেফিনেশন বলা হয়েছে, কেএম এর নিম্নমান বলছে সাবস্ট্রেটের সঙ্গে উৎসেচকের উচ্চ আসক্তি বোঝাচ্ছে। উৎসেচকের বিক্রিয়ার পরম হচ্ছে কি তোমার উষ্ণতা, মানে অপটিমাম টেম্পারেচার হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই সঙ্গে আরএনএ এনজাইম হচ্ছে কি তোমার, বা রাইবোজাইম হলো প্রোটিন ভিন্ন উৎসেচক। তারপরে হচ্ছে কি তোমার সাবস্ট্রেটের অনুরূপ গঠনযুক্ত যৌগ প্রতিদ্বন্দ্বীমূলক প্রতিরোধকের কাজ করে। যেসব অ্যান্টিবডি উৎসেচকের মতন ক্রিয়া করে তাকে বলা হচ্ছে এবেনজাইম। বুঝতে পারলে, মানে যে সমস্ত অ্যান্টিবডি উৎসেচকের ন্যায় কাজ করে তাকে বলা হচ্ছে এবেনজাইম। আর বলছে মায়োসিন গাঠনিক প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, উৎসেচক প্রোটিন হচ্ছে কি এনজাইমেটিক প্রোটিন, উভয়ই বৈশিষ্ট্যযুক্ত হয়। মানে মায়োসিন যেটা হচ্ছে কি তোমার, আমরা বেসিক্যালি পড়ে এসেছি কি স্ট্রাকচারাল প্রোটিন, বাট এটা হচ্ছে এনজাইমেটিক প্রোটিন হিসাবেও কাজ করে কোনো কোনো ক্ষেত্রে। আর উৎসেচক কোষে কোলয়েডের মতন তো অবস্থান করে, এটা তো আমরা অলরেডি বলেছি। তো এইভাবেই হচ্ছে কি মোটামুটি শেষ হলো, ঠিক আছে, এইগুলো ভালো করে পড়বে। হুম, বুঝতে পারলে সবাই? লাস্টে তাহলে কয়েকটা ইনফরমেশন দেওয়া রয়েছে উৎসেচক রিলেটেড, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার টার্নওভার নাম্বারটা একটু আমাকে বলবেন? অবভিয়াসলি বলবো, কেন বলবো না। টার্নওভার নাম্বারটা হচ্ছে কি কোনো একটা এনজাইম, মানে 1 মোল এনজাইম প্রতি মিনিটে যত সংখ্যক সাবস্ট্রেটকে মানে প্রোডাক্টে কনভার্ট করছে, সেই সেই নাম্বারটাকে বলা হচ্ছে কি টার্নওভার নাম্বার। কি বললাম বুঝতে পারলে? এই যে বলছে এক অণু উৎসেচক প্রতি সেকেন্ডে যত অণু সাবস্ট্রেটকে উৎপাদিত যৌগে, মানে প্রোডাক্টে আর কি, প্রোডাক্টে পরিণত করে তাকে আমরা, মানে যত অণু সাবস্ট্রেট, মানে সেই সংখ্যা সাবস্ট্রেটটাকে আমরা বলছি টার্নওভার নাম্বার। এটা এক প্রতি অণু বলতে পারো, 1 মোল বলতে পারো, অণু দিয়ে বলতে পারো বা মোল দিয়ে বলতে পারো, ঠিক আছে। এখানে প্রতি অণু উৎসেচক প্রতি সেকেন্ডে যত অণু সাবস্ট্রেটকে উৎপাদিত যৌগে পরিণত করে, বা আগেরটাই আমরা দেখিয়েছিলাম যে 1 মোল উৎসেচক প্রতি মিনিটে যত মোল সাবস্ট্রেটকে তোমার হচ্ছে কি প্রোডাক্টে হচ্ছে কনভার্ট করে, তাকে আমরা টার্নওভার নাম্বার বলবো। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো বলছি সক্রিয় স্থানের সংখ্যা বা ক্রিয়া ক্ষমতা বৃদ্ধি পেলে উৎসেচকের কার্যকারিতা ও টার্নওভার নাম্বার বৃদ্ধি পাবে, তাই না? অ্যাক্টিভ সাইট যদি হচ্ছে কি তোমার, তার ক্ষমতা যদি, মানে অ্যাক্টিভ সাইটের সংখ্যা যদি বেশি হয়, তাহলে বেশি হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি সাবস্ট্রেট গিয়ে হচ্ছে উৎসেচকের সঙ্গে বেঁধে যাবে, তাহলে তার টার্নওভার নাম্বারটা বেড়ে যাবে। ওকে, তো এই জন্য বলছে সক্রিয় স্থানের সংখ্যা, বিক্রিয়ার দ্রুততা, উৎপাদিত যৌগের অপসারণের উপর টার্নওভার নাম্বার নির্ভরশীল করে। মানে টার্নওভার নাম্বার আবার এই তিনটে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আর যে উৎসেচকের টার্নওভার নাম্বার বেশি হবে, সেই উৎসেচক তত বেশি ফাস্ট কাজ করবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলছি স্যার, যে এনজাইম ক্লাসিফিকেশন করতে হবে না? এনজাইম ক্লাসিফিকেশনটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি দেওয়া নেই। দেখতে পাচ্ছ এখানে, দেখো এই যে প্রপার্টিস, মেকানিজমস, রেগুলেশন, আর হচ্ছে এনজাইম ইনহিবিশন। তো এই জন্য হচ্ছে ক্লাসিফিকেশন নেই বলে এখানে করা নেই।
ঠিক আছে, তাহলে এতটা থাকলো তোমাদের। ঠিক আছে, তাহলে